তো আমরা এখানে কি করছি দেখো, প্রথমে হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে তোমাদের আসে। তো আমরা এই সংজ্ঞাটা থেকে শুরু করবো, একেবারে জিরো থেকে শুরু করব, যাতে সবাই তোমরা পারো। তারপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, এগুলো কিন্তু ক আর খতে আসে। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি ব্যাখ্যা করো, ক আর খতে আসে। আমরা সবগুলা ধারাবাহিকভাবে পড়বো, টেনশন করো না। আগে দেখো কি কি রাখছি আমরা। তারপর দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, ডিসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, আমরা এগুলা দেখব। তারপরে দেখো আমরা দেখব হচ্ছে অঙ্ক ও সংখ্যা কি, এটা আমরা আমাদের বেসিক নলেজের জন্য এটা দেখব। ক নম্বর প্রশ্নে বারবার আসে রেডিক্স পয়েন্ট কি বোর্ডে, তো এইটা আমরা ভালো করে দেখব। তারপর হচ্ছে বেস বা ভিত্তি কি, এটা আমরা দেখব। এর পরবর্তীতে দেখো 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, এটা ক এবং খতে আসে, এটা আমরা দেখব। এবং তারপরে দেখো কোন একটি সংখ্যা সঠিক কিনা ব্যাখ্যা করো, অর্থাৎ তোমার খ নাম্বারে ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে সলভ করব। লাস্টে আমরা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা লেখো, এটা আমরা এমসিকিউর জন্য ভালো করে পড়বো। এবং এই পড়াগুলা কেউ মুখস্থ করবো না, মুখস্থ করা ছাড়া কিভাবে আমরা টেকনিকে মনে রাখবো সেই বিষয়গুলো তোমাদের কিন্তু আজকে আমরা দেখাবো। তো চলো আমরা এই টপিকগুলো আজকে কভার করব। আর তোমরা যারা পেইড বেসে রয়েছো, এটার পিডিএফ পেয়ে যাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। জাস্ট হচ্ছে আমার ক্লাসগুলো ভালো করে দেখবা এবং হচ্ছে ভিডিওটা ভালো করে দেখবা। এই পিডিএফ সবকিছু তোমাদেরকে দেওয়া হবে, এগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো আজকের প্রথম যে ক্লাসের প্রথম পড়া, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। আমরা প্রথম থেকে শুরু করব আমাদের সংখ্যা পদ্ধতি কি। দেখো আমরা কোন সংখ্যা কিভাবে লিখি দেখো তো, যেমন হচ্ছে আমরা যদি লিখি 100, এটা একটা সংখ্যা। আবার কি লিখতে পারি দেখো তো, এটাও কি একটা সংখ্যা। তারপর দেখো আমরা এটাও কি একটা সংখ্যা। তাহলে কি সংখ্যাগুলো কি হইতেছে, কোন চিহ্নের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করতেছি, কোন চিহ্ন, একটা চিহ্নকে বুঝতেছি একটা সংখ্যা। তাহলে আমরা যদি বলতে পারি যে সকল চিহ্ন বা প্রতীক দিয়ে কোন সংখ্যা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে কি যে আমরা কোনো কিছু লিখতে যে একটা চিহ্ন ব্যবহার করতেছি, এই চিহ্নগুলাকে কি বলা হইতেছে, আমাদের সংখ্যা বলা হইতেছে। তাহলে আমরা বলতে পারি যে চিহ্ন বা প্রতীক দিয়ে কোনো সংখ্যা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতির যে সংজ্ঞাটা আছে আরো সহজ করে তোমরা দিতে পারো, কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। দেখো এটাকে আমরা আরো সহজ করে নিয়ে আসতে পারি, লিখে দিচ্ছি কোন কোন সংখ্যা, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই শিখে বলো, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এটা আমার সাথে 3 বার 4 বার বলে হলো, তাহলে এখনই মুখস্থ হয়ে যাবে। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। দেখো এটাকে সিম্পল ভাবে তুমি আমার সাথে বলার সাথে সাথে কিন্তু তোমার এখানে মুখস্থ হয়ে যাবে। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল ইজি, একেবারে জিরো থেকে শিখছো, কিন্তু এই গুলাই বোর্ডে আসলে অনেকেই পারে না। তো তোমাদেরকে এখন থেকে সিরিয়াস হইতে হবে, ছোট বিষয়গুলো একটু ভালো করে সিরিয়াস ভাবে তোমরা পড়বা। আসো তারপরে আমরা দেখি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। দেখো সংখ্যা, এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, বিভিন্ন চিহ্ন বা কি প্রতীক দিয়ে কোনো কিছু প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে। দেখো আমি যদি লিখি 500, তাহলে এটা এক ধরনের সংখ্যা হয়। আবার যদি আমরা এটা লিখি, এটাতে কি বোঝায়, এটাতে 5 বোঝায়, তাই না, এটা এক ধরনের সংখ্যা হয়। আবার ধরো রোমান সংখ্যা লিখলাম, এটাতে কি বোঝায়, এটা হচ্ছে 4, তাই না, এটা হচ্ছে আর এক ধরনের সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা হচ্ছে বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের সংখ্যা আছে। এই সংখ্যা যে বিভিন্ন ধরনের সংখ্যা আছে, এর উপর ভিত্তি করে সংখ্যাকে প্রকারভেদে ভাগ করা হয়েছে। দেখো বিভিন্ন ধরনের সংখ্যা আছে, এই সংখ্যার প্রকারভেদটা তুমি যদি জানো, তাহলে এইখান থেকে প্রশ্ন আসলে তোমরা এখান থেকে পারবা। আর এইখান থেকে তোমাদের খ নাম্বার কিছু প্রশ্ন আসে, আমি একটু পরে প্রশ্নে যাব। তার আগে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা তোমাদেরকে দেখাই নেব। দেখো সংখ্যা পদ্ধতির যে প্রকারভেদটা রয়েছে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদকে মূলত হচ্ছে 2টা ভাগে ভাগ করা হয়েছে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমি যদি এটা মার্ক করি, দেখো জাস্ট হচ্ছে দেখো, এখান থেকে দেখলেই হয়ে যাবে, নোট গুলা তোমরা পেয়ে যাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আর এই পিডিএফ গুলা পেয়ে যাবা, এক্সট্রাও আরো পিডিএফ নোট আছে যেখানে সবকিছু ভেঙে ভেঙে লেখা দেওয়া আছে। জাস্ট এটা দেখো, মাথার ভিতরে ঢুকাই নাও। তাহলে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার।
একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা আমরা জানবো। তার আগে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই ডেসিমালে অনেক সময় বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা প্রচলিত সংখ্যা পদ্ধতি, হ্যাঁ। আর আরেকটা রয়েছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো আমি একটু তাড়াতাড়ি লিখতেছি। দেখো একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে ডেসিমাল, এবং আরেকটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে হেক্সাডেসিমাল। এবং এই নন পজিশনালে কোনো প্রকারভেদ নাই, এইটুকুই তোমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি প্রকারভেদ, সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। জাস্ট এইটুক জানলেই তোমার হয়ে যাবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং কোন একটা সংখ্যা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা ব্যাখ্যা করো, এরকম ভাবে তোমার খ নাম্বারে আসবে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, খ নাম্বার তোমার আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই দুটার সংজ্ঞা শিখতে হবে এবং ব্যাখ্যা শিখতে হবে। এবং নিচের চারটা যে দেখতে পাচ্ছ বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো ক নাম্বারের জন্য আসে। জাস্ট এদের সংজ্ঞা যদি জানো তাহলে তোমার হয়ে যাবে। কিন্তু তোমাকে এইখানে যে কাজটা করতে হবে, একটু এখানে হচ্ছে তোমাকে ডিপ ভাবে শিখতে হবে, যাতে হচ্ছে পরবর্তী যখন ম্যাথ থাকবে, অঙ্ক থাকবে, তখন তো আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলো দিয়েই থাকবে। তুমি যদি এখন সংখ্যা পদ্ধতিগুলো ভালো করে চিনো, পরে আর কোনো প্রবলেম নাই। জাস্ট হচ্ছে এইখানে ভালো করে ফোকাস দাও। তাহলে আমরা পজিশনাল এবং নন পজিশনালটা এইখানে শিখে ফেলি, একটু ভালো করে খেয়াল করো। পজিশনাল যদি আমি চিন্তা করি, দেখো আমি যদি লিখি এখানে 500, 500, আবার এখানে যদি লিখি রোমান সংখ্যা, আমরা চারটা পাঁচটা চিহ্ন দিলাম। দেখো এখানে দেখো তিনটা চিহ্ন, এটা কি দেখো তো একটা স্থানীয় মান আছে না, এটা কি বলা যায়, একক, দশক, শতক বলা যায় না? বলা যায়। কিন্তু তার মানে কি এখানে একটা স্থানীয় মান আছে, একক, দশক, শতক বলা যায়। তুমি যদি এই ক্যালি সংখ্যার যদি বললো একক, দশক, শতক, হাজার, এটা কি হবে? অবশ্যই হবে না। তার মানে কি এটার স্থানীয় মান নাই। তাহলে কিছু সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে এবং কিছু সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই। তুমি একটু এইদিকে তাকাও, দেখো আমরা যদি দেখো তিনটা কি দিলাম, রোমান সংখ্যা 3 বোঝায়। আমি যদি এখানে লিখি 100, এটা কি বোঝায়? এটাও বোঝায় 100 বোঝায়, তাই না? এখানে কিন্তু তিনটা চিহ্ন আছে, এখানেও কিন্তু তিনটা চিহ্ন আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে আমাদের একটা স্থানীয় মান আছে, এটাকে বলা যাইতেছে একক, দশক, শতক। কিন্তু এটাকে আমরা একক, দশক, শতক বলতে পারতেছি না, কারণ এটার স্থানীয় মান নাই। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি বললাম? যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে বলা হয় পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি। এবং যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার আশা করি। তাহলে মাথায় রাখবা কোনটুক, মাথায় জাস্ট এইটুকু রাখবা, যার স্থানীয় মান থাকবে, যার স্থানীয় মান থাকবে তাকে বলবো আমরা পজিশনাল, আর যার স্থানীয় মান থাকবে না তাকে বলবো আমরা নন পজিশনাল। এইটুকু যদি জানো তাহলে পরীক্ষার হলে কিন্তু মনে রাখবা। তাহলে পজিশনাল কোনটা? যার স্থানীয় মান আছে। আর নন পজিশনাল কোনটা? যার স্থানীয় মান নেই। আর পজিশনাল শব্দের অর্থ কিন্তু স্থানীয়, পজিশনাল শব্দের অর্থ কি? স্থানীয়। আর নন পজিশনাল শব্দের অর্থ কি? অস্থানীয়, মানে স্থানীয় মান নেই। এইটুক কথা যদি মনে রাখো, আশা করি তোমরা এটা মাথায় রাখতে পারবা। এবং পজিশনালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পজিশনালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল আর কি হেক্সাডেসিমাল। আর নন পজিশনালে কিন্তু বা অস্থানীয় যে সংখ্যা পদ্ধতি কোনো প্রকারভেদ নেই, কিন্তু কি কি সংখ্যা পদ্ধতি অস্থানীয় সেটা তোমাকে জানতে হবে। দেখো
কি কি সংখ্যা পদ্ধতি অস্থানীয় আমি এটা তোমাদের একটু লিখে দেই, জাস্ট এগুলো নোট সবগুলা পেয়ে যাবা, জাস্ট ক্লাসের দিকে ফোকাস দাও। যেমন হচ্ছে যদি রোমান সংখ্যা লিখি, রোমান সংখ্যার কিন্তু স্থানীয় মান নাই, রোমান সংখ্যা হচ্ছে অস্থানীয় সংখ্যা পদ্ধতি। যেমন হচ্ছে আমরা যদি বলতে পারি ট্যালি সংখ্যা পদ্ধতি, ট্যালি কিন্তু আমাদের অস্থানীয় সংখ্যা পদ্ধতি। তাহলে রোমান, ট্যালি এগুলো হচ্ছে অস্থানীয় সংখ্যা পদ্ধতি। এবং এখানে রয়েছে তোমাদের ম্যান নামে একটা সংখ্যা পদ্ধতি রয়েছে, ম্যান, ম্যান নামে একটা সংখ্যা পদ্ধতি রয়েছে, এটাও কিন্তু অস্থানীয় সংখ্যা পদ্ধতি। এবং লাস্ট ওয়ান 4 নম্বরে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, হায়ারোগ্লিফিক্স। এটা হচ্ছে মিশরীয় সভ্যতার যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল, সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? একটা হচ্ছে রোমান, একটা হচ্ছে ট্যালি, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, এমসিকিউর জন্য কমন। তাহলে এখান থেকে কি করতে হবে, জাস্ট দুইটা সংখ্যা পজিশনাল কাকে বলে, নন পজিশনাল কাকে বলে, বাইনারি, ডিসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এবং নন পজিশনালের 4টা উদাহরণ। এর বাইরে কিছুই পড়ার দরকার নাই। আসো এখন আমরা পরে যাব পজিশনাল আর নন পজিশনাল, ইতিমধ্যে তোমাদের আলোচনা করে দিয়েছি, এটা নিয়ে আমরা আসলে আর বিস্তারিত দরকার নাই। এখন আসো মেইন জায়গায়, আসো মেইন জায়গায় যেটা, সেটা এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডিসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলোর সংজ্ঞা আসে পরীক্ষার মধ্যে। তোমরা যারা পরীক্ষা দেবার সামনে, এই পরীক্ষার জন্য এই 4টা সংখ্যা ভালো করে পড়ে যাবে। বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল সংখ্যা পদ্ধতি কি, ডিসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল, ডিসিমাল সংখ্যা পদ্ধতির বাংলা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এবং এখানে অনেক সময় দেখবা প্রচলিত সংখ্যা পদ্ধতি, প্রচলিত সংখ্যা পদ্ধতি, অনেক সময় এটাও বলে। প্রচলিত সংখ্যা পদ্ধতি কি, নর্মাল ভাবে আমরা যে সংখ্যা পদ্ধতি আমাদের বাজারে গেলে কেনাকাটার জন্য যা ব্যবহার করি, বা আমাদের যে ফোন নাম্বার আছে, এগুলো কিন্তু প্রচলিত সংখ্যা পদ্ধতি দিয়েই তৈরি করা আছে। এখন এই 4টা সংখ্যা আমি খুব সিম্পল ভাবে শিখাই দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি মনে রাখবা কিভাবে, একটা কথা মনে রাখবা, 22 শব্দের অর্থ হচ্ছে 2, 22 শব্দের অর্থ হচ্ছে 2, 22 শব্দের অর্থ হচ্ছে আমাদের 2। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক থাকবে, কি কি থাকবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। কি বললাম ভালো করে খেয়াল করো, 22 শব্দের অর্থ হচ্ছে 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক থাকবে, 2টা অঙ্ক থাকে, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলা কি কি থাকবে, অঙ্কগুলো হচ্ছে 0 এবং 1। এবং বেস হচ্ছে আমাদের কি 2। বেস বলতে হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মোট কতগুলো অঙ্ক থাকে সেগুলো হচ্ছে বেস। তাহলে বাইনারিতে যেহেতু 2টা অঙ্ক থাকবে, তাহলে বাইনারি বেস কত, বাইনারি বেস 2। এই কথাটাই আমরা এখানে বলছি। তাহলে আমরা সব মনে রাখবো কিভাবে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে 22 শব্দের অর্থ হচ্ছে 2। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা সংখ্যাটা তাই লিখছি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলো হচ্ছে কি 0 আর 1। এখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক লিখে কিভাবে হবে, 0 আর 1 দিয়ে হবে। 0 আর 1 দিয়ে আমরা কি লিখতে পারি, একটা বাইনারি সংখ্যা পদ্ধতি লিখতে পারি। এবং বাইনারি সংখ্যা পদ্ধতি লিখে একটা বেস দিতে হবে, এই যে 2, আমরা বেস দিলাম কি 2। আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এই সংজ্ঞাটা পরীক্ষার মধ্যে আসলে পারবা। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কয়টা অঙ্ক থাকে, কমেন্ট করো সবাই যারা ক্লাস করতেছো, কয়টা অঙ্ক থাকে এবং কি কি থাকে, সবাইকে কমেন্ট করে একটু জানাও এখানে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকে, কি কি থাকে, এটা কমেন্ট করে একটু আমাকে জানাও। এরপরে আমরা আসবো, আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি দেখো এটা। তাহলে অক শব্দের অর্থ 8, অক শব্দের অর্থ হচ্ছে কত, 8, বাংলায় 8 লিখলাম। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকবে, কয়টা অঙ্ক থাকবে, 8টি। অক শব্দের অর্থ হচ্ছে 8, অক্টাল যে সংখ্যা পদ্ধতি হবে সেই সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক থাকবে। তাহলে এটির সংখ্যা কিভাবে লিখবো আমরা, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলো হলো কি কি অঙ্ক থাকবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এর বেস হবে কত, 8। আমি বলছি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলা হচ্ছে তোমার অঙ্ক থাকে সেইটাই হচ্ছে বেস হয়। বাইনারিতে 8, বাইনারিতে 2টা অঙ্ক ছিল এর জন্য বেস হচ্ছে 2, অক্টালে 8টা অঙ্ক থাকে এর জন্য বেস হচ্ছে 8। ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার বলো, আমরা পরবর্তীতে যাব। ওকে, ধার্মিক সেল লিখছে 2, তারপর হচ্ছে মাহি লিখছে 2টি, ওকে বেস 2টি, গুড। দেখো এই 2টা সংখ্যা ক্লিয়ার কিনা আমাকে বলো,
এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্ক লিখলে অবশ্যই তুমি যে কাজটা করতে হবে, তোমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্ক লিখলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে তোমার অঙ্কগুলো ব্যবহার করতে হবে। 0 থেকে 7 এর মধ্যে দেখো 2 7 বেস দিলাম 8, তাহলে 8টা অঙ্ক থাকবে 0 থেকে 7 এর মধ্যে থাকবে 2 7। দেখো 2 7 আমরা একটা অক্টাল সংখ্যা লিখলাম, এবং ধরো আমরা লিখলাম 1 2 বেস হচ্ছে আমাদের 8, অবশ্যই বেস 8 হতে হবে এবং ভিতরে 0 থেকে 7 এর মধ্যে থাকতে হবে। এবং তারপর যদি আর একটা সংখ্যা লিখি আমরা অক্টালে, ধরো আমরা লিখলাম 7 7 বেস 8, অর্থাৎ 0 থেকে 7 এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে অক্টাল সংখ্যা, এবং বাইরে বেস আমাকে 8 দিতে হবে। বেসটা কিভাবে লিখবা, ব্র্যাকেট দিয়ে একটু নিচে সংখ্যাটা লিখবা, সেটা দিয়ে বেস বোঝানো যাবে। কোনো একটা বেস যত, ওই সংখ্যা পদ্ধতিতে ততগুলো অঙ্ক থাকতে পারে। বেস যদি 2 হয় তাহলে 2টা অঙ্ক থাকতে পারে, বেস যদি 8 হয় তাহলে 8টা অঙ্ক থাকতে পারে, বেস যদি 10 হয় তাহলে 10টা অঙ্ক থাকতে পারে, বেস যদি 16 হয় তাহলে 16টা অঙ্ক থাকতে পারে। ক্লিয়ার? মাথায় এইটুক যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমার যেটা আছে ডিসিমাল সংখ্যা পদ্ধতি। ডিসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে একটু ভালো করে খেয়াল করো। ডিসি 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 শব্দের অর্থ হচ্ছে 10। ডিসি মানে কি? 10। ডিসি শব্দের অর্থ কি? 10। তাহলে ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকবে? 10টা। কি কি থাকবে? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে আবার 10 পর্যন্ত আবার বইলো না, কারণ 0 থেকে 10 হয় না। হ্যাঁ, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকবে? ডিসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকবে। তাহলে সংখ্যাটা কিভাবে লিখবো ক নাম্বার আসলে? যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো হলো 0 1 2 3 4 5 6 7 8 9, এবং বেস কত? বেস হচ্ছে 10 হবে। দেখো, তাহলে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি একটা অঙ্ক লিখি কিভাবে লিখবো? কিভাবে লিখবো দেখো, আমরা লিখতে বললাম 279। 279 বেস হচ্ছে আমাদের 10, এটা একটা ডেসিমাল সংখ্যা। আমরা হচ্ছে আরেকটা সংখ্যা যদি লিখি, ধরো 2789 বেস হচ্ছে 10, এটা কি সংখ্যা? ডিসিমাল সংখ্যা। এখন ভালো করে একটু খেয়াল করো, তাহলে কোন একটা সংখ্যা চিনবা কিভাবে? তার বেস দেখে। কি দেখে? বেস দেখে। বেস যত সংখ্যাটা হচ্ছে ওইগুলোর মধ্যে থাকবে। যেমন 2789 10 আছে বেস, এর জন্য 0 থেকে 9 এর মধ্যে থাকতে পারছে। এবং আমরা আরো বলতে পারি 2787 বেস কত? বেস 10, এটা কি একটা ডেসিমাল সংখ্যা। অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি আশা করি এখন থেকে আমরা চিনতে পারবো। তাহলে সংখ্যাটা আসলে জাস্ট সিম্পল ভাবে দিয়ে দিবা, যে সংখ্যা পদ্ধতি 10টা অঙ্ক থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ডিসি শব্দের অর্থ 10, এটা মাথায় রাখলে এই সংখ্যাটা তোমরা ইনশাল্লাহ পারবা। তারপরে আসো, তারপরে আমরা চলে যাব হেক্সাডেসিমেলে। অনেকের এটা প্রবলেম হয়, অনেকের প্রবলেম হয় এটা, তুমি ভালো করে খেয়াল করো। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডিসি শব্দের অর্থ একটু আগে আমরা জানলাম সেটা হচ্ছে 10। 6 আর 10 যোগ করলে কয়টা? 16টা। 6 আর 10 যোগ করলে কয়টা হয়? 16টা হয়। তাহলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে এখানে হেক্সাডেসিমেল কাকে বলে, এই যদি সংখ্যা আসে তাহলে দেখবা যে এখানে আমাদের যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ও 6টি প্রতীক থাকে তাকে বলা হয় হেক্সাডেসিমেল। দেখো এখানে কিন্তু শুধু অঙ্ক না, প্রতীকও চলে আসছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক এবং 6টি প্রতীক থাকে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো হলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ ডিসিমেলের মধ্যে যে 10টা ছিল সেই 10টা এখানেও আছে, কিন্তু এখানে আরো এক্সট্রা 6টা জিনিস আছে। 6টা জিনিস কি আছে? সেটা হচ্ছে এ, যার মান হচ্ছে 10, একটা হচ্ছে বি যার মান হচ্ছে 11, একটা হচ্ছে সি যার মান হচ্ছে 12, একটা হচ্ছে ডি যার মান হচ্ছে 13, একটা হচ্ছে ই যার মান 14, একটা হচ্ছে এফ যার মান হচ্ছে 15। তার মানে তুমি যদি দেখো 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা এখানে জিনিস দেওয়া আছে। তার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা অঙ্ক, এবং এ থেকে এফ পর্যন্ত হচ্ছে 6টা প্রতীক। এইগুলা নিয়েই হেক্সাডেসিমেলটা সাজানো হয়েছে। তাহলে হেক্সাডেসিমেলটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কারণ এটা হচ্ছে দেখো সবগুলো সংখ্যার মধ্যে এইটা একটা ইউনিক সংখ্যা। তাহলে যে সংখ্যা পদ্ধতি 10টা অঙ্ক থাকবে তাকে হচ্ছে 10টা অঙ্ক এবং 6টা প্রতীক থাকবে তাকে কি বলা হয়? হেক্সাডেসিমেল। এই অংশটুকু ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো, আমি পরবর্তী অংশ চলে যাব। 4টা সংখ্যা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশগুলো হচ্ছে আমরা পরবর্তী কি রাখছি এটা আমরা দেখবো। তো জানাই দাও দ্রুত। দেখো পরবর্তীতে সবাই কমেন্ট করার জায়গা চলে আসছে। দেখো এই জায়গাটায় খেয়াল করো, একটা এমসিকিউ চলে আসছে। দেখো এখন আমরা যেটুকু অংশ পড়লাম সেই অংশটি থেকে আমাদের একটা এমসিকিউ আমাদের কিন্তু বোর্ডে চলে আসছে। সেটা হচ্ছে 2016 সালে একটি বোর্ডে আসছে। এই বোর্ড কোশ্চেনটা সবাই একটু খেয়াল করে দেখো। এই বোর্ড কোশ্চেনটা সবাই একটু খেয়াল করে দেখো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার কি কি দরকার দেখো তো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি মান নির্ণয়ের জন্য দরকার কি দরকার রয়েছে, অপশন দেওয়া রয়েছে। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে আমাদের প্রশ্ন আসছে, আমরা একটু আগে পজিশনাল ও নন পজিশনাল পড়ছি, সেই জায়গা থেকে প্রশ্ন আসছে। তোমাদের এর আগে বলে নেই, দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলে তিনটা জিনিস দরকার হতে হবে। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি হলে তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে তার নিজস্ব মান, নিজস্ব মান, হচ্ছে নিজস্ব মান লাগবে। একটা হচ্ছে স্থানীয় মান লাগবে, স্থানীয় মান লাগবে। আর একটা হচ্ছে বেস বা ভিত্তি লাগবে, বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। তিনটা জিনিস যদি থাকে একটা সংখ্যার মধ্যে, তখন আমরা বলতে পারবো সেই সংখ্যাটা হচ্ছে একটা পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি। দেখো এইখান থেকে আমার প্রশ্নটা আসছে, প্রশ্নটা কি আসছে তোমরা যারা এইটা পারো সবাই কমেন্ট করো, আর আমি এখানে বুঝাই দিচ্ছি। দেখো তাহলে একটা সংখ্যা পজিশনাল হবে কিনা সেটা হওয়ার জন্য তিনটা বৈশিষ্ট্য তার লাগবে। একটা হচ্ছে নিজস্ব মান, একটা হচ্ছে স্থানীয় মান, একটা কি বেস বা ভিত্তি। তো এইখানে এই অপশন গুলোর মধ্যে দেখো তিনটা অপশন দিয়ে আছে। সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা হওয়ার জন্য সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। তাহলে দেখো নিজস্ব মান পাই গেলাম আমরা, আমরা যেটা পড়লাম সেটার সাথে মিললো। এবং 2 নাম্বার দেওয়া রয়েছে কি সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে অঙ্কগুলোর স্থানীয় মান তোমার এখানে লাগবে, এই যে স্থানীয় মান লাগবে। 3 নাম্বার অপশনে দেওয়া আছে সংখ্যাগুলো, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। দেখো আমরা বেস বা ভিত্তির কথা এখানে বলে দিছি। তাহলে তিনটা জিনিসই লাগবে। তাহলে এই অপশনের উত্তর কোনটা হবে? তিনটাই যেহেতু আছে এখানে আমাদের, তাহলে আমাদের অপশনের উত্তর হবে ঘ নাম্বার। দেখো এই বেসিক বিষয় থেকে প্রশ্ন তোমাদের এমসিকিউ হয়ে থাকে। ওকে, ঘ নাম্বার লিখছো, যারা ঘ নাম্বার উত্তর দিছো গুড, আর যারা দিতে পারো নাই আশা করি শিখে ফেলছো। সবাই কমেন্ট করবা, তাহলে এইখান থেকে সবগুলা ইনশাল্লাহ শিখে ফেলবা। আসো আমরা পরবর্তী চলে যাই, আরো কিছু প্রশ্ন আছে আমাদের। এইখানে দেখো এইটা সবাই অ্যান্সার করবা। দেখো সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, এই প্রশ্ন আসছে, এটা বোর্ড কোশ্চেন কিন্তু। হ্যাঁ, সংখ্যা পদ্ধতিকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে, এই প্রশ্নের উত্তর তোমরা সবাই দাও। সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়েছে? সংখ্যা পদ্ধতি অনেকে কিন্তু এই কোশ্চেনটা অনেকের ঝামেলা লাগে। দেখো সংখ্যা পদ্ধতির শ্রেণী বিভাগ আমরা শিখেছি। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার ছিল বলো দেখি, সবাই কমেন্ট করো। সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার ছিল? 2 প্রকার, রাইট। সংখ্যা পদ্ধতি প্রধানত তাহলে 2 প্রকার হইলে এটা কোনটা হবে? ক, খ, গ, ঘ। দেখো অনেকে উত্তর দেয় 4, আমি ক্লিয়ার করে দেই। অনেকে উত্তর দিতেছে 2, তাদের একটা যুক্তি আছে। অনেকে উত্তর দিতেছে 4, তাদের একটা যুক্তি আছে। যারা হচ্ছে তোমার হচ্ছে 2 বলতেছে, তারা বলতেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা, পজিশনাল এবং হচ্ছে নন পজিশনাল, নন পজিশনাল এটা একটা কথা বলতেছে। এবং হচ্ছে যারা 4 প্রকার বলতেছে তারা কি চিন্তা করতেছে, তারা হচ্ছে বাইনারি, অক্টাল এবং ডিসিমাল এবং হেক্সাডেসিমালের কথা চিন্তা করতেছে, তাই না? আমি জাস্ট সংক্ষেপে লিখলাম। তাহলে তোমাদের যখন এই চিন্তা ভাবনাটা আসবে তখন দেখবা প্রশ্নটার ভিতরে ভালো করে তাকাও। পজিশনাল তোমাকে কি বলছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করছে, এটা কিন্তু বলে নাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি বলতো তাহলে তুমি বলতো 4 প্রকার, বাইনারি, অক্টাল, ডিসিমাল, হেক্সাডেসিমাল। যেহেতু তোমাকে বলছে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে অবশ্যই এটা 2 প্রকার হবে। একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। এইভাবে মাথায় যদি তোমার রাখতে পারো ইনশাল্লাহ তোমার এখানে কিন্তু হয়ে যাবে। ওকে, সবাই কমেন্ট করবে, ভুল হোক তাও কমেন্ট করবে, কারণ এখানে ভুল করলে নাম্বার কাট নাই, কিন্তু বোর্ড পরীক্ষায় যদি তুমি ভুল করো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আসো পরবর্তী যাই। দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এই প্রশ্নটা আসছে 2024 সালে, মাদ্রাসা বোর্ড 2024 সালে একটা দারুণ প্রশ্ন আসছে। কোন শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এই এমসিকিউটা দেখো। দেখো এইখানে কোনটা হবে? দেখো মুসলিম, গ্রিক, খ্রিস্টীয়, মিশরীয়। তোমরা এইটার কমেন্টে অ্যান্সার দাও, সবাই একটু অ্যান্সার দাও এটা। তোমাদের এই কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়, সো তোমরা এগুলো হচ্ছে ভালো করে হচ্ছে অ্যান্সার এখানে দাও, যাতে হচ্ছে তুমি শিখে ফেলতে পারো। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? দারুণ একটা প্রশ্ন। একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে গ্রিক, একটা হচ্ছে খ্রিস্টীয়, একটা হচ্ছে মিশরীয়। আমি জানি অনেকের মাথায় অনেক কিছু ঘুরতেছে যে আসলে
শূন্যকে কেন আবার শয়তানের হচ্ছে রূপ বিবেচনা করা হয়, এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি একটু তোমাদের সামনে আলোচনা করব। দেখো, শূন্যকে আসলে প্রাচীনকালে মনে করা হয়তো যে শূন্য মানে হচ্ছে তোমার কোনো কিছু নাই, এরকম একটা চিন্তা ভাবনা করে শূন্য মানে হচ্ছে অস্বীকার করা। যেমন আমরা হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ বা গডকে বিশ্বাস করি, তাই না? যারা হচ্ছে শূন্যকে হচ্ছে ওই শয়তানের রূপ বিবেচনা করতো, তারা মনে করছে যে শূন্য হচ্ছে তোমার গডে বা আল্লাহ বা হচ্ছে গডের অস্তিত্বকে হচ্ছে মানে না, মানে মনে করেন যে নাই, কিছুই নাই, গড বলতে কিছু নাই, বা হচ্ছে তোমার সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা কি মনে করতো যে জিরো, জিরো মানে হচ্ছে তোমার শয়তানের, শয়তানের কি, শয়তানের একটা রূপ। জিরো মানে কি হইতো? শয়তানের একটা রূপ। কি ধরনের অদ্ভুত ধরনের বিশ্বাস ছিল তাদের! এই জিরোকে মনে হয়তো যে জিরো মানে যারা জিরো করে বিশ্বাস করে তারা গডকে বিশ্বাস করে না, বিলিভ করে না, এরকম একটা। এর জন্য বলা হয়েছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো। আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন তো হয়েছে, ঘ হতে পারে, ঘ হচ্ছে মিশরীয়। আচ্ছা ঠিক আছে, বাকি সবার কাছে কি মনে হইতেছে এখানে? মিশরীয়, খ্রিস্টীয়, গ্রিক, মুসলিম। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে তুমি সার্চ দিলে ইন্টারনেটে অনেক কিছুই পাবা। তার মধ্যে হচ্ছে প্রধানত হচ্ছে খ্রিস্টীয়রা চিন্তা করতো যে সে যারা হচ্ছে শূন্যকে বিবেচনা করে, শূন্যকে হচ্ছে তারা কি বিবেচনা করতো? শয়তানি একটা রূপ বিবেচনা করতো। এই খ্রিস্টীয়রা কি করতো? এই শূন্যকে শয়তানি একটা রূপ বিবেচনা করতো। কিন্তু দেখো আমার কাছে কিন্তু শূন্য অনেক ভালোই মনে হয়, একটা ডিমের মতো মনে হয়। ঠিক আছে, শূন্যকে আসলে আসলে এত হচ্ছে অবহেলা করা ঠিক না। ঠিক আছে, আমরা তো শূন্যতায় ডুবে আছি সবাই। আসো আমরা পরবর্তীতে চলে যাই। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ? শূন্য বিষয়টা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। এখন আসো আমরা, এই যে দারুণ একটা প্রশ্ন আসছে, এটাও দেখো 2023 সালে একটা বোর্ড কোশ্চেন। এই কোশ্চেনটা সবাই আমরা সলভ করবো। দেখো, পরিভিত্তিক, কি ভিত্তিক? পরিভিত্তিক। পরি মানে কি? 20। পরি মানে কিন্তু 20 সংখ্যা পদ্ধতি প্রচলন করে কোন সভ্যতায়? বলো দেখি। পরিভিত্তিক, আমাদের মানে পরিমাণে হচ্ছে 20, হ্যাঁ, আমরা পরিভিত্তিক বলি। এই সংখ্যা পদ্ধতি প্রচলন হয় কোন সভ্যতায়? এটা কমেন্ট করো দেখি, কারা জানো এটা কমেন্ট করো। পরিভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলিত করে কোন সভ্যতায়? একটা হচ্ছে মায়ান, ছ নম্বর আছে ভারতীয়, গ নম্বর আছে রোমান, ঘ নম্বর আছে ব্যাবলিয়ান। এটা করো, এটা বলো দেখি, এটা কি কি হইতে পারে এটা। দেখো, আমি একটু একটু শর্ট দ্রুত চলে যাচ্ছি, তোমরা একটু দ্রুত কমেন্ট করো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরিভিত্তিক পরিমাণ হচ্ছে 20, আর ওই পরিভিত্তিক সংখ্যা পদ্ধতি আলোচনা করা হয় মায়ান সভ্যতায়। কোন সভ্যতায়? মায়ান সভ্যতায়। পরিভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় তোমার মায়ান সভ্যতায়। আসো পরবর্তীতে যাই। দেখো আরেকটা দারুণ প্রশ্ন আসছে, নন পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? দেখো সংখ্যা পদ্ধতি ছিল দুই প্রকার, একটা ছিল পজিশনাল আর একটা ছিল নন পজিশনাল। এখন নন পজিশনাল কোনটা? নন পজিশনাল কোনটা এটা বলো। দেখো 5, তারপর খ নাম্বার দিয়েছে 1010, গ নাম্বার দেওয়া আছে এ, ঘ নাম্বার দেওয়া আছে বি। এইখান থেকে আমাদের কোনটা সঠিক অ্যান্সার হবে বা সঠিক উত্তর হবে একটু কমেন্ট করে আমাকে জানাও। যে নন পজিশনাল, নন পজিশনাল মানে তোমরা সবাই জানো যার স্থানীয় মান নেই, যার কি নাই? স্থানীয় মান, মান নেই। আমরা পড়ছিলাম তাই না? দেখো স্থানীয় মান নাই কার? 5, এটা একক স্থানীয় মান আছে। এটা দেখো একক, দশক, শতক এভাবে বললে তোমরা হচ্ছে বলতে পারবা, তার মানে এটারও একটা স্থানীয় মান আছে, স্থানীয় ভ্যালু আছে। গ, গ নাম্বার কি? দেখো গ নাম্বার হচ্ছে তোমার এখানে এ, আমরা জানি হেক্সাডেসিমালে পড়ছি, এ মানে কত? এ মানে হচ্ছে 10, তার মানে কি এটার একটা স্থানীয় মান আছে। এবং এখানে বলা যায় একক, তাই না? এটা নিজস্ব মান আছে, স্থানীয় মান আছে, বেসও আছে। এই তিনটার এই তিনটা বৈশিষ্ট্যই আছে। কি আছে? স্থানীয় মান, নিজস্ব মান, বেস বা ভিত্তি, তিনটা সংখ্যা পদ্ধতিরই আছে। কিন্তু একটা মাত্র সংখ্যা পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কোনটা? এটা হচ্ছে এই যে ভি, এটা হচ্ছে 5। প্রমাণ সংখ্যায় ভি মানে 5 বোঝায়। এইটার কিন্তু আমরা একক, দশক বা স্থানীয় মান বলতে পারি না, এটা নাই। তাহলে এটা সঠিক উত্তর হবে কোনটা? ঘ নম্বর। এটা কত সালে? 2023 সালে বোর্ডে আসছে। আরেকটা বিষয় হচ্ছে আইসিটি এর কোশ্চেন কিন্তু রিপিট হয় এবং প্যাটার্ন রিপিট হয়, হ্যাঁ। তুমি যদি এক ধরনের কোশ্চেন পড়ো যে এইটা আবার সামনের বছর আসবে কিনা, ওইটা সেম আসবে। এবং সিকিউর বেলায় দেখা যায় যে একটা বোর্ডের কোশ্চেন যেরকম আসছে, পরবর্তীতে ওই বোর্ডের সেম কোশ্চেন একটু ঘুরে ফিরে দিচ্ছে, মানে বোর্ড অনুযায়ী রিপিট হইতেছে। তোমার যদি একবার প্যাটার্নটা তুমি ধরতে পারো, আইসিটি তুমি নিজেই পড়তে পারবা, যে আইসিটি কোথায় থেকে প্রশ্ন আসছে তুমি নিজেই বুঝতে পারবা। এত সহজ।
ওকে, ঠিক আছে। ঘ ঘ অনেকে কমেন্ট করেছো, ধার্মিক ছেলে, ইভা, তারপর হচ্ছে মাহিয়া। ওকে, গুড। সবাই কমেন্ট করবা, তাহলে হচ্ছে সবাই এখান থেকে ভালো মতো শিখতে পারবা। তারপরে আসো, মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, তোমাদের কাছে যদি আমি একটা প্রশ্ন করি যে অঙ্ক ও সংখ্যা কি, অঙ্ক ও সংখ্যা কি, বা অঙ্ক এবং সংখ্যা কি একই জিনিস নাকি, যে এটা যদি বলি তাহলে তোমরা কি বলবা? অঙ্ক এবং সংখ্যা। আমরা অনেকে মনে করি যে আমরা 9 10 যে বই অঙ্ক করতাম, বীজগণিত, পাটিগণিত, ওগুলো বলা হয় অঙ্ক, আর সংখ্যা হচ্ছে 1 2, এগুলো হচ্ছে সংখ্যা। আমাদের অনেকের কাছে মনে হইতে পারে, কিন্তু এই কনসেপ্টটা একটু আমাদের লাগবে, এর জন্য আমি হচ্ছে পড়াচ্ছি তোমাদেরকে। দেখো, অঙ্ক আর সংখ্যা সিম্পল জিনিস, তোমরা সবাই জানো, আমি তারপরে পড়াচ্ছি। আমি বলে নিছি যে আজকের ক্লাসটা বেসিক ক্লাস, সবাই জানো, এই জানা বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে। এটাকে আমরা বলতেছি অঙ্ক, এক পাশে আমরা অঙ্ক রাখতেছি আর এক পাশে আমরা সংখ্যা রাখতেছি। অঙ্ক হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক যে প্রতীকগুলো আছে বা চিহ্ন আছে সেগুলোকে বোঝায়। আমরা কি বললাম? অঙ্ক হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মৌলিক যে চিহ্নগুলো আছে বা ইউনিক যে চিহ্নগুলো আছে সেগুলোকে বোঝায়। যেমন হচ্ছে জিরো, 0 থেকে 9 পর্যন্ত আমি যদি এগুলো অঙ্ক ধরি ডেসিমাল সংখ্যা পদ্ধতির, তার মানে অঙ্কের এখানে কি থাকবে? 0 1 2 3 4 5 6 7 8 এবং হচ্ছে 9। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক থাকবে? 10টা। এবং সংখ্যা কি? এই অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি করা হয়। যেমন হচ্ছে 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, দুইটা অঙ্ক মিলে কি হইলো? একটা সংখ্যা তৈরি হইলো। আজান দিচ্ছে, 1 মিনিট, হ্যাঁ। আমরা আজানের জন্য একটু অপেক্ষা করতেছি। ওকে, ধন্যবাদ সবাইকে, কারণ আজান দিচ্ছিল এর জন্য আমি একটু অপেক্ষা করলাম। হয়তো বা এক এক সময় এক এক জায়গায় আজান দেয়, তোমাদের হয়তো বা একটু পরে দিতে পারে। আসো, আমরা এখন হচ্ছে আমরা দেখবো। দেখো, অঙ্ক ছিল কি? অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা চিহ্নকে আমরা বলতেছি অঙ্ক, এবং অঙ্কগুলা দিয়ে কি করা হইতেছে? সংখ্যা তৈরি করা হইতেছে। যেমন 2 5 একটা সংখ্যা, 2 একটা অঙ্ক ছিল, 5 একটা অঙ্ক, দুইটা অঙ্ক মিলে কি হয়? একটা সংখ্যা হয়। যেমন হচ্ছে একটা অঙ্ক হচ্ছে 9 এবং একটা সংখ্যা হচ্ছে 0, অঙ্ক হচ্ছে 0, তো 9 0 এটা কি একটা সংখ্যা। এখন হচ্ছে দুই বা ততোধিক অঙ্কগুলা নিয়ে কি করা হয়? একটা সংখ্যা তৈরি করা হয়। এবং আমরা আরো বলতে পারি, দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1, এটা হচ্ছে একটা সংখ্যা। এখন বলতে পারবা যে ভাই, 1 তো অঙ্ক ছিল, আবার এটা সংখ্যা হইলো কিভাবে? আসলে মূলত সব অঙ্কগুলাই হচ্ছে সংখ্যা, কিন্তু সব সংখ্যাই অঙ্ক না। যেমন হচ্ছে 25, তুমি এটা বলতেছো সংখ্যা, কিন্তু 25 তুমি কিন্তু বলতে পারবে না এটা অঙ্ক। অঙ্ক হইতে হইলে এই সংখ্যা পদ্ধতির মৌলিক বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে যা থাকবে সেগুলাই হচ্ছে অঙ্ক হবে। কিন্তু সংখ্যা কখন হবে? সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলো সংখ্যা হইতে পারে, 0 থেকে 9 পর্যন্ত এগুলো আছে সংখ্যা হইতে পারে, অথবা একাধিক অঙ্কগুলা নিয়ে 1 to 5 একাধিক অঙ্ক নিয়ে একটা সংখ্যা হইতে পারে। কথা কি বুঝতে পারছো? তাহলে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে মৌলিক বিষয়গুলো থাকবে, মৌলিক যে চিহ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে অঙ্ক। আর এই অঙ্কগুলা নিয়ে আমরা কি করতে পারবো? এই অঙ্কগুলা সরাসরি সংখ্যা হইতে পারবে, বা একাধিক অঙ্ক মিলেও কি হয়ে যায়? সংখ্যা হয়ে যায়। এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, তাহলে আমরা
সংখ্যা যে বিষয়টা আছে সেটা শিখতে পারলাম এবং অঙ্ক যে বিষয়টা আছে সেটা শিখতে পারলাম। এবং দেখো আমাদের ডেসিমেলের ছিল অঙ্ক ছিল 0 থেকে 9 পর্যন্ত। এখন যদি আমরা বলি বাইনারি কয়টা অঙ্ক থাকে, বাইনারি কয়টা অঙ্ক থাকবে বলো দেখি। বাইনারি হচ্ছে 2টা অঙ্ক। আর হচ্ছে অক্টালে কয়টা অঙ্ক থাকে, টোটাল 8টা থাকে। ডেসিমেলের কয়টা অঙ্ক থাকে, 10টা অঙ্ক থাকে। হেক্সাডেসিমেলের কয়টা অঙ্ক থাকে, হেক্সাডেসিমেলের কয়টা অঙ্ক থাকবে এখানে টোটাল 10টা অঙ্ক, 6টা প্রতীক, টোটাল হচ্ছে 16টা। এই সবগুলাই কিন্তু বেসিক্যালি অঙ্ক। এই অঙ্কগুলোতে আমরা কি করতে পারি, সংখ্যা তৈরি করতে পারি। অঙ্কগুলো কি তৈরি করতে পারি, সংখ্যা তৈরি করতে পারি। তাহলে আমরা যখন সংখ্যা বলবো তখন একটা অঙ্কও থাকতে পারে, একাধিক অঙ্ক থাকতে পারে। মূলত এই বিষয়টা বোঝানোর জন্য অঙ্ক এবং সংখ্যার কথাটা আমরা বললাম। এখন আসো রেডিক্স পয়েন্ট কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কের মধ্যে আমাদের আসে এবং এটা বোর্ড পরীক্ষায়ও আমাদের আসে। রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বলতে কিছুই না, আমরা যেটা আছে ফুল স্টপ এইটা বুঝি। যেমন দুইটা সংখ্যা যদি লিখি, একটা সংখ্যা লিখলাম 25.50, এই মাঝখানে আমরা যেটার নাম আমরা দশমিক বলি সেটাকে বলা হয় আইসিটি তে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট আমরা যেটা নর্মালি দশমিক বলি সেটাকে আইসিটি তে আমরা কি বলবি, রেডিক্স পয়েন্ট বলি। তাহলে আমরা কি বলবো, রেডিক্স পয়েন্ট কাকে বলে? তাহলে যে পয়েন্টের সাহায্যে পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্টের আগে কি থাকে, এটা কি হলো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? সংখ্যা মুখস্থ করতে হবে না, দেখো টেকনিক দিয়ে সব মনে রাখবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এটা কি, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। তাহলে রেডিক্স পয়েন্ট কাকে বলে, প্রশ্ন আসে, রেডিক্স দরকার নাই, পূর্ণ সংখ্যা আলাদা করা হয়। এটা আমার নোটের মধ্যে মুখস্থ করে রাখো যে পূর্ণকে আলাদা করা পয়েন্ট ক নাম্বার তোমাদের জন্য ক্লিয়ার। নিচে ইনবক্স চলে যাচ্ছি, আমাকে সবগুলো টপিক, একটা হচ্ছে বাইট, বিটটা হচ্ছে কি, একক আছে বিট, এগুলা কি বিট ওয়ান একটা নিবল হয়ে যেটা হয় বাইট কি, যেটা হয় সেটা বিট 10। দেখো আমি বলা হয় এক বাইটও বলা যায়। তাহলে দেখো ক্ষুদ্রতা 0 একটা নিবল কি তৈরি হয় সেটা 4টি বিটের বাইট যেটা হয় সেটা এটাও বলতে পারি হয় সেটা হচ্ছে বিট থাকে, 4টা বিট বাইট। তাহলে তোমার কোশ্চেন আসে ওয়ানও একটা, দেখো আচ্ছা এক মিনিট, হ্যাঁ এখন শোনা যাচ্ছে কিনা সবাই একটু বলো দেখি, ভয়েস কি শোনা যাচ্ছে এখন? এখন কি ভয়েস শোনা যাচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? সাউন্ড আসতেছে না, তোমরা এখন একটু কমেন্ট করো দেখি সাউন্ড আসতেছে কিনা। ওকে গুড, থ্যাংক ইউ। দেখো বিট বাইট নিবল পড়াই দিচ্ছিলাম, এটা কি বুঝতে পারছো না এটা আবার পড়াই দিতে হবে? দেখো আমি এইটা থেকে কোশ্চেন আসে, এগুলো কোশ্চেন আসে, বেসিক জিনিস কোশ্চেন আসে। দেখো
বিট, বাইট এবং নিবল কি? দেখো আমি যেটা বলতেছিলাম, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক 1 এবং 0 কে বলা হয় একটা বিট। 1 ও একটা বিট হইতে পারে, 0 একটা বিট হইতে পারে। তারপর বলছিলাম নিবল। নিবল কি? নিবল হচ্ছে 4টি বিটের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা নিবল। 4টে বিটের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা নিবল। এখনো কি আস্তে আসতেছে? এখনো কথা কি আস্তে আসতেছে বয়েস? এখনো কি সমস্যা? তোমাদের কি এখনো কি সমস্যা হচ্ছে কিনা সাউন্ডে? একটু আমাকে জানাও দেখি। সাউন্ডে সমস্যা হলে তো ক্লাস করে বুঝবা না কিছু। ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেটা বলতেছিলাম ভাই, দেখো মানে এত সহজ জিনিস আমাদের পরীক্ষা আসে আমরা পারি না, এটা আমাদের জন্য কষ্ট হয়। এর জন্য তোমাদের এই কোর্সটা অফার করা। তোমাদের যারা এখনো ভর্তি হন নাই তারা হচ্ছে মাত্র 100 টাকা ফি দিয়ে ভর্তি হয়ে যাও। আশা করি যে আইসিটি নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। বিট, বিট হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। একটা হচ্ছে 0 এবং 1, এগুলাকে বলা হয় এক একটা বিট। একটা 0 একটা বিট হইতে পারে, একটা 1 হচ্ছে একটা বিট হইতে পারে। তারপর কি আছে? তারপরে দেখো নিবল। নিবল কি? 4টা বিট মিলে যেটা হয়, যে কোনো 4টা সংখ্যা হইতে পারে, যে কোনো 4টা সংখ্যা হইতে পারে, এগুলোর কি বলবো আমরা? এগুলো বলবো একটা নিবল। বাইট কি? বাইট হচ্ছে 8টা 0 1 মিলে যা হবে, 8টা 0 1 মিলে যা হয় সেটাকে বলা হয় একটা বাইট। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। বিট, বাইট, নিবল পরীক্ষা আসলে বুঝতে পারবা কিনা, এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। বিট, বাইট, নিবল আছে কিনা, ঠিক আছে কিনা? তোমরা ভাইয়া যারা ক্লাসটি দেখতেছো অনেকক্ষণ তো ক্লাস করার নয়, একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই এটা দেখতে পারে। আসো, বিট, বাইট, নিবল থেকে আমার মনে হয় একটা প্রশ্ন আছে। দেখো একটা বোর্ড কোশ্চেন, এটা আসছে, এটা 2019 সালে, মাদ্রাসা বোর্ড 2019 সালে প্রশ্ন আসছে। মাদ্রাসা বোর্ডে সবচেয়ে সহজ কোশ্চেন আসে, হ্যাঁ। তোমরা যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু আইসিটি তে খুব সহজেই প্লাস পেতে পারো। দেখো দারুণ একটা কোশ্চেন আসছে এই যে বেসিক থেকে। যারা দেখো সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মাদ্রাসা বোর্ড 2019 থেকে একটা কোশ্চেন আসছে, ভালো কোশ্চেন। 1011 সংখ্যায় কয়টি বিট আছে? প্রশ্নটা হচ্ছে ওয়ান 1011 সংখ্যায় কয়টি বিট আছে? বলো দেখি কয়টা বিট আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম জিহাদ। সবাই ভাই ব্রাদার, হ্যাঁ, কোনো শিষ্য নাই, গুরু শিষ্য নাই। আসো ভাই, এটা দেখো। তাহলে দেখো 101011, এখানে কয়টা জিনিস আছে বলো দেখি। এটা তো আজকে যে হয়েছে তারও যদি আইনে ধরে দেয় ও তো গণনা করে বলতে পারবে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে কয়টা বিট আছে? এখানে 4টা জিনিস আছে। বিট সংখ্যা কয়টা? বিট সংখ্যা 4টা। তো 4টা কই আছে? 4টা গ নাম্বার আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গ। এই কমেন্ট করতে হবে তো, এগুলো তো কমেন্ট না করলে হবে না। তাহলে এখানে দেখো 4টা জিনিস আছে। অনেকের কাছে 2টা জিনিস যাদের মনে হয়েছে, দেখো অনেকের কাছে মনে হইতে পারে ওয়ান, ওয়ান আছে একটা, জিরো আছে একটা, এর জন্য 2টা না। এখানে টোটাল কয়টা জিনিস আছে? 1011 টোটাল কয়টা জিনিস আছে? 4টা জিনিস। তাহলে বিট কয়টা এখানে? বিট হচ্ছে 4টা। বিট হচ্ছে কয়টা? বিট হচ্ছে 4টা। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ঠিক আছে, তোমাদের আর একটা প্রশ্ন ধরি। এইটা থেকে তো বলো দেখি এখানে কয়টা বিট আছে? এখানে কয়টা বিট আছে এটা গণ্য দেখি। কয়টা জিনিস আছে এখানে? এখানে কয়টা জিনিস আছে? এখন যদি বলে, প্রশ্ন যদি বলে যে এখানে কতগুলা বিট রয়েছে, প্রশ্ন ক নাম্বার দিয়ে আছে? দেখো খেয়াল করো, 6 বিট। খ নাম্বার দিয়ে আছে এক নিবল। ধরো এই ধরনের প্রশ্ন যদি আসে, অদ্ভুত ধরনের প্রশ্ন যদি আসে, গ নাম্বার আসে, যদি আসে তোমার 2 নিবল। আচ্ছা নিবল হবে, হ্যাঁ, ল হবে নিবল। এবং ঘ নাম্বার যদি আসে 7 বিট। তাহলে এখানে কি আছে? এখানে এই জিনিসটা কি আছে বলো দেখি, এটার প্রশ্নের উত্তরটা বলো দেখি। এই প্রশ্নের উত্তরটা বলো দেখি। 8টা বলছো, ওকে 8টা। আচ্ছা 8টা তো আছে তোমার কাছে। আর প্রশ্নের উত্তর দেখো, ক নাম্বার কি দিয়ে আছে, খ নাম্বার কি দিয়ে আছে, গ নাম্বার কি দিয়ে আছে, ঘ নাম্বার দিয়ে আছে, কোনো কিছু বলে দেওয়া আছে এখানে 8 বিট? 1 2 3 4 5 6 7 8, 8টা বিট দেওয়া আছে।
প্রশ্নে কি বলে দেওয়া আছে কোন জায়গায় 8টা বিট? একটু মাথা খাটাইতে হবে, একটু মাথা খাটাইতে হবে, মাথা খাটাইলে দেখবে অ্যান্সার পেয়ে গেছে এখানে। 8 বিট আছে, হ্যাঁ 8 বিট তো আছে, 8টা বিট আছে, আমি বুঝলাম 8 বিট, কিন্তু আমার অপশনে দেয়া নাই 8 বিট। অপশনে কি 8 বিট আছে? 6 বিট আছে। দেখো কি ধরনের প্রশ্ন হয়, এক এক নিবল আছে, 2 নিবল আছে, 7 বিট আছে। এখন তোমাকে চিন্তা করতে হবে 4টা বিট মিলে হয় একটা নিবল, 4টা বিট মিলে কি হয়? একটা নিবল হয়। এবং আর 4টা বিট মিলে কি হবে? আর একটা নিবল হবে। দেখো একটা নিবল আর একটা নিবল কয়টা হবে? 2টা নিবল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বার, 2টা নিবল। হ্যাঁ দেখো 8 বিটে এইভাবে প্রশ্ন আসতে পারে, গ নাম্বার অনেক অ্যান্সার দিছে, গুড। তাহলে ডাইরেক্ট হচ্ছে তোমাকে কিন্তু ঘোরায় ফিরে কোশ্চেন হইতে পারে ভাই। আমি যেভাবে পড়াচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না তোমাদের 25 সালে, তোমরা মিলাই নিও। 30টা ক্লাসই এইভাবে গুছাই করাবো, যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয়, কিন্তু তোমাদের একটু মাথা খাটাইতে হবে, হ্যাঁ। তাহলে ইনশাল্লাহ সবই কমন পড়বে এবং সবই পারবা। আসো পরবর্তীতে কোশ্চেনে আসো। দেখো দারুণ একটা প্রশ্ন আসছে, এখানে ক এবং খ নাম্বারে 2টা জায়গায় আসে, ভালো করে খেয়াল করবা। আমরা তোমাদের যখনই পড়াইছি বিট, দেখো তোমাদের হচ্ছে বেসটা এর আগে পড়াইনি, আসলে এটা হচ্ছে আগে পড়ানো দরকার। আসো আমরা আমরা একটা সংখ্যা পড়ায় তোমাদেরকে আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা দেখো এখানে আসো, ভালো করে একটু খেয়াল করো ভাই। প্রশ্ন দিয়ে আছে কি 3 ভিত্তিক, 5 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? এর আগে আমি তোমাদেরকে যে কাজটা করাবো, বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি এই জিনিসটা কি অলরেডি তোমাদের জানাইছি। বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীক। তাহলে আমরা এইটার সংজ্ঞাটা লিখতে পারি, কোন কোন সংখ্যা পদ্ধতির, কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক, মোট অঙ্ক বা ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার দিয়ে রাখো। বেস বা ভিত্তি কি একটা বোর্ডে তোমরা পাবা, যতগুলা বোর্ড আছে একটা বোর্ডে 100% কমন পাবা, হ্যাঁ 100% কমন থাকবে এটা। তাহলে বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীক সমূহকে বোঝায়। তাহলে কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীক সমূহকে কি বোঝায়? সেটা হচ্ছে বেস বা ভিত্তি বোঝায়। বা বেস বা ভিত্তি কাকে বলে যদি লিখতে চাও, তাহলে কোন সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক বা প্রতীক সমূহকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। নোটে দেওয়া আছে, জাস্ট দেখে নিবা। তাহলে এখানে আমাদের দেখো বাইনারি, এখানে বাইনারি সংখ্যা বি তে বুঝাইলাম বাইনারি। তাহলে বাইনারিতে কয়টা অঙ্ক থাকে? 2টা। কি কি থাকে? একটা আছে 0, একটা 1। তাহলে বেস বা ভিত্তি কি কোনটা? 2। মোট যে কটা থাকবে সেটা হচ্ছে বেস বা ভিত্তি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক থাকে? 8টা। এর জন্য বেস বা ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7। তারপর হচ্ছে ডিসিমেল সংখ্যা পদ্ধতি, কয়টা অঙ্ক থাকে? ডিসিমেল সংখ্যা পদ্ধতি থাকে আমাদের 10টা। কি কি থাকে? 0 থেকে 9। এবং বেস বা ভিত্তি হচ্ছে 10। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এইচ দিয়ে রিপ্রেজেন্ট করলাম আমরা, এইচ দিয়ে বললাম হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট হচ্ছে 16টা অঙ্ক আর প্রতীক থাকে। এখানে 0 থেকে 9 10টা অঙ্ক, আর এ থেকে এ পর্যন্ত 6টা প্রতীক থাকে, তাই না? তাহলে এই যে এখানে দেখো 2টা অঙ্ক আছে, এবং বেস বা ভিত্তি কি? তার আগ পর্যন্ত 0 আর 1। 8টা অঙ্ক আছে, তার বেস বা ভিত্তি কি 0 থেকে 7 পর্যন্ত। 10টা অঙ্ক আছে, তার ভিত্তি কি? তার অঙ্কগুলো কি 0 থেকে 9 পর্যন্ত, আগ পর্যন্ত, মানে হচ্ছে 8-এর আগে আগ কি 7, তাই না? 2 এর নিচে কি 1, 10-এর নিচে কি 9। এইভাবে তোমার কিন্তু অঙ্কগুলো থাকে। তারপর হেক্সাডেসিমাল কি আছে? 0 থেকে 9 পর্যন্ত আছে, এ থেকে 8 পর্যন্ত আছে। এটা একটু ব্যতিক্রম মনে হতে পারে, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে দেয়। তো এইখান থেকে তোমাদের এই বেস বা ভিত্তি কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা পড়বা। প্লাস হচ্ছে এইখান থেকে আরো যে গুরুত্বপূর্ণ আছে এই 3টা সংজ্ঞা, এই 3টে সংখ্যা ভালো করে পড়বা। 3টে সংখ্যা আমি আবার এখানে লিখে দিচ্ছি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, যে সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা সংখ্যা পদ্ধতিতে 3টি অঙ্ক থাকে। কয়টি অঙ্ক থাকে? 3টি অঙ্ক থাকে। 3টি অঙ্ক থাকে, তাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 3টা অঙ্ক থাকে তাকে বলা হয় 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অঙ্কগুলা কি কি থাকবে? অঙ্কগুলো
012। আগামীকালকে ক্লাসও কিন্তু আমরা 7:15 দিকে শুরু করবো ইনশাল্লাহ, এবং সেই ক্লাসে ম্যাথ থাকবে, তৃতীয় অধ্যায়ের সবগুলো ম্যাথ করাবো ইনশাল্লাহ। খুব দারুণ একটা ক্লাস হবে। তো আজকের ক্লাসটা যারা ফোকাস দিবা তারা কালকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ। তাহলে দেখো, তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে বা ব্যাখ্যা করো। তুমি জাস্ট কি লিখবা, যে সংখ্যা পদ্ধতিতে তিনটি অঙ্ক থাকে তাকে বলা হয় তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট তিনটি অঙ্ক থাকতে পারে, কি কি? 0, 1, 2। সিমিলার ভাবে একইভাবে সংখ্যা কিন্তু আমরা পাঁচ ভিত্তিক সংখ্যা লিখতে পারি। কি পরিবর্তন হবে? যে সংখ্যা পদ্ধতিতে তিনটির পরিবর্তে কয়টি লিখবা? পাঁচটি। পাঁচটি অঙ্ক থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, এই তিনের পরিবর্তে কি লিখবা? পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। অঙ্কগুলো কি থাকবে? পাঁচ ভিত্তিক সংখ্যা হলে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত না, কিন্তু পাঁচটা, টোটাল পাঁচটা জিনিস থাকবে। 0, 1, 2, 3, 4, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। সিমিলার ভাবে যদি বলা হয়, আচ্ছা ঠিক আছে, আসো। কি লিখছে, কমেন্ট কি লিখছে পন্ডিতে, দেখি কি। ধন্যবাদ জিয়াদ, অনেক ধন্যবাদ, অনেক বড় কমেন্ট লিখছো। দেখো, সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি ভাই? সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখো কি, যে সংখ্যা পদ্ধতিতে আগে কি বলছি, পাঁচ ভিত্তিক হলে পাঁচটা লিখবো, সাত ভিত্তিক হলে কি লিখবো? সাত লিখবো। একটা সংখ্যা তো সবগুলো হয়, হ্যাঁ। ওই যে তোমরা একটা পড়ো না, একটা প্যারাগ্রাফ দিয়ে 20টা 50টা 100টা প্যারাগ্রাফ পরীক্ষার হলের ভিতরে যাই লেখো, এবং লাস্টে মাসাল্লাহ কি নাম্বার পাও জানি না। তো ওই রকমই আর কি, কিন্তু এখানে 100% নাম্বার পাবা। একই ফরম্যাট, জাস্ট হচ্ছে তুমি নাম্বার চেঞ্জ করে দিবা। আইসিটি খুবই সহজ, ছোট বাচ্চারা আইসিটি পারে। যে সংখ্যা পদ্ধতিতে তাহলে কি লিখবা? 60টি অঙ্ক থাকে তাকে সাত ভিত্তিক সংখ্যা, পাঁচ কাটে কি লিখবা? সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো কি থাকবে? 0, 1, 2, 3, 4, 5, 6। দেখো, এই তিনটা সংখ্যা তোমরা পরীক্ষায় পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই তিনটা সংখ্যা তোমরা পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই তিনটা সংখ্যা, তিনটা সংখ্যা কিন্তু পরীক্ষায় কম, তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তিনটা সংখ্যা পারবা কিনা আমাকে বলো। জাস্ট এইটুকু লিখবা, এইটুকু লিখবা, এইটুকু লিখলেই তোমার হয়ে যাবে। বেশি হচ্ছে পড়তে হবে না, যতটুকু দরকার ততটুকু পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ক্লাস কিন্তু অলরেডি আমরা 1 ঘন্টা পার করছি। ক্লাস সংখ্যা একটু বড় হবে, তোমরা একটু ভালো করে খেয়াল করবা। এটুকু ক্লিয়ার কিনা? তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি, পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এবং সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তিনটে অঙ্ক থাকবে, কি কি থাকবে? 0, 1, 2। পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি মোট পাঁচটা অঙ্ক থাকবে, কি কি থাকবে? 0, 1, 2, 3 এবং 4। এবং সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতির মোট 7টা অঙ্ক থাকবে, 7টা অঙ্ক কি কি থাকবে? 0, 1, 2, 3, 4, 5 and 6। এই হচ্ছে আমাদের বিষয়, এর বাইরে কিন্তু আর কিছু নাই। এগুলা ক নাম্বার আর খ নাম্বারের জন্য আসবে, এইটুকুই লিখবা। আমরা বেশি পড়বো না, যতটুকু পড়বো ততটুকু যদি পরীক্ষায় পারি ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো তো, আমরা বললাম হচ্ছে এখানে একটা ব্যাখ্যা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবাই স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দাও। এই যে কোনো একটা সংখ্যা সঠিক কিনা ব্যাখ্যা করো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, আমি যদি লিখি, আজকে একটা পোস্ট করছিলাম, 278 বেস 8 সংখ্যাটি সংখ্যাটি সঠিক কিনা, সঠিক কি না ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। বা প্রশ্ন আসলো, 27279 বেস 8 সংখ্যাটি সঠিক কি না ব্যাখ্যা করো। অনেক বোর্ডে এই ধরনের প্রশ্নগুলো দেখবা আছে। তাহলে এটা কি সঠিক কি না বলো দেখি। আমি জাস্ট হচ্ছে তোমাদের বুঝাই দিই, দেখো বুঝলেই পারবা, এটা লিখতে পারবো, খুবই সহজ। আর আজকে ক্লাসটা যেহেতু বেসিক ক্লাস, সবাই এইগুলো একটু মাথার ভিতরে নিয়ে নাও ইনশাল্লাহ। সংখ্যা পদ্ধতি নিয়ে আশা করি সমস্যা হবে না। এখানে একটা সৃজনশীল থাকবে, 10-এ 10 যেন আমরা করতে পারি। 10-এ 10 যেন এখান থেকে আমরা চাই, আমাদের মেন টার্গেট হচ্ছে এখানে 10-এ 10 আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে দেখো, 278 বেস 8, 278 বেস 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, অথবা 279 বেস 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো। এই আসছে প্রশ্ন। এখন দেখবা কোন একটা সংখ্যা সঠিক না ভুল সেটা চিহ্নিত করো কিভাবে ভাই? দেখো, এটা হচ্ছে বেস দিয়ে, বেস। দেখো বেসটা কত দেওয়া আছে? 8। বেসটা কত দেওয়া আছে? 8। তাহলে আমরা কি বুঝবো? কোন একটা বেস 8 দেওয়া থাকলে আমরা বুঝবো এটা অক্টাল সংখ্যা। কি সংখ্যা? অক্টাল সংখ্যা। একজন লিখছে সঠিক না। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে
কেন সঠিক না আমাদের সেটা তো বলতে হবে। আমরা যদি প্রশ্ন আসছে খ নাম্বারে ধরো যে 279 বেস 8 সংখ্যাটি সঠিক কিনা, তুমি খ নাম্বার প্রশ্নে লিখলা যে 279 বেস 8 সংখ্যাটি সঠিক না, তাহলে স্যার কি নাম্বার দিবে? কি মনে হয়? তাহলে আমাকে ব্যাখ্যা করতে বলছি, আমাকে ব্যাখ্যা করতে হবে প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে করতে হয়, কিভাবে কম লিখে নাম্বার পাইতে হয়, সেটা আমি তোমাদের ক্লাসে শিখাবো। জাস্ট হচ্ছে একটু ফোকাস করো। যখন কোন একটা সংখ্যা সঠিক না তুমি বুঝলা, তাহলে বুঝবা কিভাবে? মেইন টার্গেট আমি বলে দিই, বেস দেখবা। যদি বেস দেখো যে বেসটা দিয়ে আছে ওইগুলোর মধ্যে সংখ্যা আছে, তাহলে সংখ্যাটা সঠিক। যেহেতু এখানে 8 দিয়ে আছে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি বোঝানো হয়েছে। অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে 0 থেকে 7 মোট হচ্ছে 8টা অঙ্ক থাকবে। যেহেতু এখানে 2 7 ঠিক আছে, 2 ও 7 এর মধ্যে পড়ছে, 7 ও 7 এর মধ্যে পড়ছে, মানে 0 থেকে 7 এর মধ্যে পড়ছে। কিন্তু 8 0 থেকে 7 এর মধ্যে পড়ছে, বলো 8 কি 0 থেকে 7 এর মধ্যে পড়ছে? পড়ে নাই, তাহলে সংখ্যাটা সঠিক নয়। আবার খেয়াল করো, এটা আমি কিভাবে লিখবো আমি বলে দিচ্ছি। দেখো 8 তার মানে কি বুঝলে? একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা কি কি থাকতে পারে? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক থাকতে পারে। যেহেতু এখানে দেখো 9 দিয়ে আছে, 9 যদি 9 কি অক্টাল সংখ্যা থাকতে পারে? বলো থাকতে পারে না, তাই সংখ্যাটি সঠিক নয়। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা আমি একটু লিখে দিই, তোমরা সবাই একটু নোট করে রাখবা। আমি একটার জন্য লিখে দিতেছি, যে কোনো সংখ্যা পদ্ধতির আসুক না কেন তোমরা ওই এই ফরম্যাট অনুযায়ী তোমরা মিলিয়ে লিখতে পারবা। যে আমি 279 এর জন্য লিখে দিই, তোমরা বাকি সবগুলোর জন্য লিখবা। দেখো তাহলে সর্বপ্রথমে আমরা বলবো যে কথা 279 বেস 8 সংখ্যাটি সংখ্যাটি সঠিক নয়। কি নয়? সঠিক নয়। সংখ্যাটি সঠিক নয় কারণ কারণ এটি একটি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা আমরা জানি, আমরা কি জানি বলো দেখি? অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি, তাই না? 8টি অঙ্ক থাকতে পারে। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক থাকতে পারে, কিন্তু কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, এই সংখ্যাটার ভিতরে 9 হয়েছে, এখানে দুষ্ট একটা সংখ্যা চলে আসছে। তাহলে আমরা কি লিখবো? কিন্তু উপরোক্ত সংখ্যার মধ্যে উপরোক্ত উপরোক্ত সংখ্যায় বা সংখ্যার মধ্যে 9 রয়েছে। 9 রয়েছে, এই দুষ্টটার তুমি চিহ্নিত করলা, 9 রয়েছে, ও হচ্ছে থাকতে পারে না। তাহলে কি 9 রয়েছে, তাই যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে থাকতে পারে না, যা অক্টাল সংখ্যায় বা সংখ্যা পদ্ধতিতে, নিজের ভাষায় লিখবো, সব নিজের ভাষায় লিখবে, অক্টাল সংখ্যায় থাকতে পারে না। দেখো আমরা একটু ছোট করে লিখছি, কি লিখছি? 279 বেস 8 সংখ্যাটি সঠিক নয় কারণ এটি একটি অক্টাল সংখ্যা। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক থাকতে পারে, কিন্তু উপরোক্ত সংখ্যায় 9 রয়েছে। 9 রয়েছে যা অক্টাল সংখ্যায় থাকতে পারে না। তাই বলা যায় যে 279 বেস 8 সংখ্যাটি সঠিক নয়। সংখ্যাটি সঠিক নয় মানে তুমি একই কথা বললা, ঘুরাই ফেলে বললা। এই অংশটুকু বুঝতে পারছো কিনা, এই অংশটুকু পারবা কিনা, এটা তোমরা দেখে নোট করে লিখে নিয়ে যাবা। যে কোনো সংখ্যা দেওয়া থাকলে যদি বেস দেখবা, বেস দেখে দেখবা যে ওই সংখ্যাটার ভিতরের বাইরে কোন সংখ্যাটা আছে। যদি থাকে তাহলে সংখ্যাটা ভুল। আর এই ধরনের প্রশ্ন আসলে তোমার সংখ্যাটা ভুল সংখ্যা দিয়ে আসবে, ঠিক আছে? এই অংশটুকু তোমরা দেখবা। তারপর আসো আমরা একটা এমসিকিউ দেখি। তোমাদের শুধু এমসিকিউ ভালো লাগে, যে মানে কথা বললে যেগুলা বলতেছি এগুলো যদি মাথায় রাখো, সৃজনশীল ভালো করে লিখতে পারবা, এগুলোর জন্য কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আসো দেখো 762 সংখ্যাটি হতে পারে।
এটা হচ্ছে 2016 সালে একটা কুমিল্লা বোর্ডে প্রশ্ন আসছে। দেখো 276 সংখ্যাটা হতে পারে কি সংখ্যা হতে পারে? দশমিক সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা। এখন খেয়াল করো, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। দশমিক সংখ্যায় 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক থাকে? 10টা। অক্টাল সংখ্যায় কি থাকে? 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক থাকে। হেক্সাডেসিমালে কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক থাকে এবং এ থেকে এ পর্যন্ত কি থাকে? 6টা প্রতীক থাকে। ভালো করে খেয়াল করো, তাহলে এইখানে আমাদের সংখ্যাটা দেওয়া আছে কি? 762। তাহলে 762 এটা 0 থেকে 9 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, তাহলে দশমিক হইতে পারে। এটা 0 থেকে 7 এর মধ্যে আছে, হ্যাঁ আছে, এটা তাহলে অক্টাল হইতে পারে। এটা 0 থেকে 9 এর মধ্যে আছে, এ থেকে এফ যেহেতু নাই, তাহলে 0 থেকে 9 এর মধ্যে এটাও আছে। দেখো, যদি কোনো সংখ্যার যদি বেস বা ভিত্তি দেওয়া না থাকে, কোনো সংখ্যার যদি বেস বা ভিত্তি দেওয়া না থাকে, তাহলে এটা যে কোনো সংখ্যা হইতে পারে। এটা কিন্তু বেস বা দেওয়া নাই, যে এখানে তোমার হচ্ছে 8, এখানে 8 বা 10 বা 16 কোনো কিছু দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে এটা সব সংখ্যা হইতে পারে, দশমিক হইতে পারে, অক্টাল হইতে পারে, সবকিছু হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর 1 2 3। আশা করি তোমরা এটা সঠিকভাবে বুঝতে পারছো। যদি বেস না দেওয়া থাকে তাহলে ওটা সব সংখ্যা পদ্ধতিতে হইতে পারে। এখন আসো পরে দেখো, আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, এইটা সবাই আশা করি তোমরা এখন পারবা। ডিসিমাল। দেখো ভালো করে খেয়াল করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এটা একটা কমেন্ট করে জানো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 10। ওকে, গুড। বাকি সবাই? এই প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে, আমি পরীক্ষার হলে দেখছি, বিশেষ করে ইয়ার ফাইনাল পরীক্ষায় পোলাপান অনেক ভুল করে এগুলা, যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10 এগুলো জানে না। ঠিক আছে, দেখো এগুলো নিয়ে আসলে আলোচনা কিছু না, এটা আপাতত তোমরা জানো। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, ডেসিমালের বেস হচ্ছে 10, অক্টালের বেস হচ্ছে 8, বাইনারির বেস হচ্ছে 2। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? ডেসিমাল শব্দ, ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। সঠিক উত্তর কি হবে? খ নাম্বার হবে। সবাই একটু কমেন্ট করে জানাবো, তাহলে এখানে শিখতে পারবো। অনেকগুলো এমসিকিউ কিন্তু করাই ফেললাম, হ্যাঁ। এখন আসো, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? দেখো এই যে আমরা একটু আগে পড়ে আসলাম, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলা অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে কি বলবে? কোড বলবে? না, কোড তো বলবে না। বাইনারি সাইন বিট বলবে না, সাইন বিটও বলবে না। বিট বলবে না, বিটও বলবে না। তাহলে তাকে কি বলবে? তাকে বলবে কেস বা ভিত্তি। তাহলে কোন সংখ্যা পদ্ধতির যতগুলা অঙ্ক থাকে তাকে কি বলা হয়? বেস বা ভিত্তি বলা হয়। দেখো এইটা কিন্তু 2023 সালে বোর্ডে প্রশ্ন আসছে। এখন লাস্ট যে বিষয়টা, তার আগে আসো আমরা মেইন জায়গাটায় যাই। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে যা যা পড়াচ্ছে এগুলো কোথায় থেকে কিভাবে প্রশ্ন আসে একটু ভালো করে খেয়াল করো। তোমাদের এখানে তোমাদের দরকার আছে। দেখো 1 নম্বর প্রশ্ন, 18 কি একটি অক্টাল সংখ্যা? অক্টাল সংখ্যা 18 এটা কি অক্টাল সংখ্যা? কি মনে হয়? এটা তোমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে, আমরা যা যা পড়লাম। তাহলে 18 8 তো থাকতে পারে অক্টাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা না, হ্যাঁ ব্যাখ্যা করে আমরা লিখবো। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা এটা লিখবো। তারপর দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। অলরেডি আমরা পড়াইছি, এটা ঢাকা বোর্ড 2018 সালে আসছে। তারপর দেখো 278 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করো, সেটা আমরা একটা লেখে সংখ্যা সঠিক কিনা এটা লিখছি। ডিজিট বা অঙ্ক বলতে কি বোঝায়? এটা মাদ্রাসা বোর্ড 2017 সালে আসছে। এটা আমরা ডিজিট বা অঙ্ক আমরা কি সেটা আমরা জানি। সংখ্যা পদ্ধতি কি দেখো, এটা দেখো 23 সালেও আসছে, 16 সালেও আসছে, এটা আমরা জানি। তারপরে দেখো রেডিক্স পয়েন্ট কি, এটা কিন্তু ময়মনসিংহ বোর্ড 2024 এবং মাদ্রাসা বোর্ড 2018 সালে আসছে। এই প্রশ্নটা পারে বোর্ড কোশ্চেনে কিন্তু এইগুলা অ্যান্সার তোমাদের করতে হবে। আর এই কোশ্চেন 1 2 3 4 5 6 এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে ক্লাসের উপর থেকে। এখন আমি ক্লাসটা শেষ করব, শেষ করার আগে আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে
30 পর্যন্ত বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা লেখো। এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে, এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষা আসবে। এটা যদি কভার করি তাহলে আজকে যতগুলো আলোচনা করছি সব কিন্তু শেষ হয়ে যাবে। দেখো আজকে আমাদের যা যা আলোচনা করার বিষয় ছিল, বেসিক বিষয় সবগুলো কিন্তু শেষ হয়ে যাবে। লাস্ট টপিক, এটা খুব গুরুত্ব সহকারে তোমরা সবাই দেখবা। এটা করার জন্য আমরা আলাদা একটা জায়গায় চলে যাচ্ছি, যেখান থেকে আমরা এটা দেখব। দেখো এখানে চলে আসলাম, লাস্টের এখানে দেখো, খুব খেয়াল করো। তাহলে হচ্ছে আমরা যে কাজটা করবো, 1 থেকে 30 পর্যন্ত শিখবো, 1 থেকে 30 পর্যন্ত শিখবো। 1 থেকে 30 পর্যন্ত এটা যদি কেউ শিখতে পারো এবং এটা যদি এখন ক্লিয়ার হয়ে যেতে পারো, তোমরা এমসিকিউর যে ভয়টা পাও, এমসিকিউর ভয়টা দুর্বল হয়ে যাবে, এমসিকিউর ভয় শেষ হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। 1 থেকে 30 পর্যন্ত আমরা ডিসিমেল আগে শিখবো, ডিসিমাল, ডিসিমাল শিখবো। আচ্ছা, ডেসিমাল শিখবো এবং শিখবো হচ্ছে আমাদের এরপরে আমরা শিখবো অক্টাল, এরপরে শিখবো আমরা হেক্সাডেসিমাল, এরপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে বাইনারি, এরপরে কি শিখবো আমরা, বাইনারি শিখবো। 1 থেকে 30 পর্যন্ত ডিসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি। এখন ডিসিমাল তো সবাই জানি, আমরা সবাই পারি। ভালো করে খেয়াল করো, এটা পড়লে তোমরা যতগুলো এমসিকিউ পারো না সবই পারবা। এমসিকিউ এর জন্য আর প্যারা খাইতে হবে না, ইনশাল্লাহ এমসিকিউটা তোমরা এখান থেকে ক্লিয়ারই করতে পারবা। দেখো প্রথমে আমরা ডিসিমালটা শিখবো, ডিসিমাল, ডিসিমাল। দেখো এই টপিক গুলো তোমরা সবাই জানো, এর জন্য আমি কিন্তু দ্রুত যাচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো বা এই একটা ক্লাসে অনেক শর্ট করতাম। ডেসিমাল থেকে আমরা ডেসিমাল গুলো আগে শিখি। দেখো ডেসিমাল তো সবাই জানি, প্রথমে কি হয় 0, এরপরে 1, এরপর কি হয় 2, এরপর হয় 3, এরপরে 4, এরপর কি হয় 5, এরপর কি হবে আমাদের 5, 6, 7, 8, 9। 9 এর পরে কি হবে, 9 এর পরে দেখো 9 এর পরে কোন সংখ্যা আছে ডেসিমালে, ডেসিমালে কি আছে বলো দেখি, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। তাহলে 9 এর পর তো কিছু নাই, তাহলে 9 এর পরে 9 কি করবে, 9টা হচ্ছে জিরোর কাছে যাবে। দেখো ভালো করে খেয়াল করো, 9টা হচ্ছে জিরোর কাছে যাবে এবং জিরোর কাছে গিয়ে কি হবে, জিরো হবে। এবং সে হচ্ছে একবার ঘুরলো, এই যে দেখো 9 থেকে জিরোর কাছে গেলে একবার ঘুরলো, এর জন্য বাম পাশে আমরা 1 দিব। দেখো আমরা নর্মালি যেগুলো 1 থেকে 10 পর্যন্ত পারি সেগুলো আমরা বলতেছি, কিন্তু কিভাবে বলতেছি এটা একটু খেয়াল রেখো। দেখো তারপর 10 আছে, 10 এর পরে কি দিব, 10 এর পরে হচ্ছে কি হবে 11। এই যে এক বামের এক দিকে থাকবে এবং এই দিকে দেখো 0 শুরু হয়েছে 1, তারপর কি হবে 2, 13, 14, 15, 16, 17, 18, 19, 19। 9 এর পর তো আর কোনো সংখ্যা নাই, 9 কি হবে, 9 হচ্ছে জিরোর কাছে চলে যাবে। দেখো 9 কি হবে, জিরো হয়ে যাবে। যেমন তো একবার ঘুরছে আর একবার গেছে, এখানে যেহেতু আগে ছিল 1, এখন আর এক বের হয়ে কি হবে 2 হবে। এটুকু বুঝতে পারো কিনা আমাকে বলো দেখি। এই যে একবার করে যাচ্ছে বাম দিকে 1 করে বাড়তেছে, এটা তোমরা ক্লিয়ার বুঝতেছো কিনা। তারপর দেখো 20 এর পরে দেখো 2 থাকবে, 0 থেকে আবার শুরু হবে, 0 পরে কি 1, তারপর কি হবে 2, তারপর কি হবে 3, তারপর কি হবে 4, তারপর কি হবে 5, তারপর কি হবে 6, তারপর কি হবে 7, তারপর হবে কি 8, তারপরে কি হবে 9, তারপর কি হবে বলো দেখি। তারপরে হচ্ছে আমাদের এই যে 9টা কার কাছে যাবে, জিরোর কাছে যাবে এবং আগে ছিল 2, এখন কত হবে 3। এইটুকু তোমরা কি বুঝতে পারো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তাহলে পরবর্তী বিষয়ে যাব। এই অংশগুলো কি বোঝা যায় কিনা আমাকে একটু বলো দেখি। কিভাবে করে যাচ্ছে, একবার করে বাম দিকে যাচ্ছে, এক করে বাড়তেছে। তাহলে 0 থেকে 30 পর্যন্ত আমরা লিখলাম। দেখো 0 থেকে 30 পর্যন্ত নর্মাল যে লেখাগুলো সেইভাবে লিখলাম, কিন্তু একটা নিয়ম আমরা শিখলাম। যখন হচ্ছে 9 সর্বশেষ সংখ্যা চলে আসতেছে তখন হচ্ছে জিরোর কাছে চলে যাচ্ছে, যখনই সর্বশেষ সংখ্যা আসছে তখনই জিরোর কাছে চলে যাচ্ছে, যখনই সর্বশেষ সংখ্যা আসতেছে তখনই জিরোর কাছে যাচ্ছে। এই জিরোর কাছে যে কি হইতেছে, জিরোটা নিয়ে আসতেছে এবং বাম দিকে এক এক হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডেসিমেলের নর্মাল যে কাজটা করি এইভাবে। এখন আমি যদি অক্টালের কাজটা করি, অক্টালের কাজটা করি কিভাবে করবো দেখো। অক্টালের কাজটা যদি করি,
এই কাজটা আমরা অক্টালে করবো, ডেসিমেল লিখলাম, এখন আমরা অক্টাল লিখবো। দেখো দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতি কি থাকে, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, তাহলে সর্বশেষ সংখ্যা কিন্তু এখানে 7। আগের ডেসিমেলের ক্ষেত্রে কি ছিল, সর্বশেষ সংখ্যা 9। এখন দেখো কি হয়, 0 1 2 3 4 5 6 7। 7 এর পরে কি অক্টাল কোনো সংখ্যা পদ্ধতি আছে, বলতো কি অক্টালে কোনো সংখ্যা আছে, নাই। তাহলে অক্টাল 7 7 কার কাছে যাবে, 0 কাছে যাবে, এখানে 0 হবে, একবার ঘুরছে, এই জন্য বাম দিকে কি হবে, 1। এটা হচ্ছে একটা টেকনিক, একটা টেকনিকে আমরা সংখ্যাগুলো লেখার টেকনিক, জাস্ট এইটা জানিয়ে রাখো এবং বুঝে রাখো, তার ছাড়া কিছু না। এই টেকনিকটা জাস্ট হচ্ছে কিভাবে হয়, তাহলে তোমার পরীক্ষায় যদি আসে যে 7+1 বা 7 এর পরে অক্টাল সংখ্যা হয়, 7 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কি লিখবা, 7 এর পরবর্তী কি হয়, 10 হয়। তোমার মাথায় থাকলে এগুলো আর ক্যালকুলেশন করে বের করতে হইলো না, তুমি এমসিকিউ ডাইরেক্ট দাগাই দিয়ে আসলে এভাবে। বুঝতে পারছো কিনা, একটা টেকনিকটা যদি তুমি জানো, তোমার তোমার সুবিধাটা কি হবে, পরীক্ষার হলে আসলে পরে তুমি জাস্ট হচ্ছে দাগাই দিয়ে আসতে পারবে, এটাই আর কি। হ্যাঁ, এটা বোঝা যায়। দেখো আবার বলি, অক্টাল সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7। 7 এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে 7 কার কাছে যাবে, 0 এর কাছে যাবে, তাহলে এখানে কি হবে, 0 একবার মুভ করছে, এর জন্য হবে 1। তাহলে 7 এর পরবর্তী সংখ্যা কত, 10। তারপর দেখো, তারপরে হচ্ছে আমরা দেখি 1টা ঠিক থাকবে, এখানে কি 0 ছিল, 0 পরবর্তী 1 হবে, তারপর কি হবে 12 হবে, তারপর কি হবে 13 হবে, তারপর 14, তারপর 15, তারপর 16, তারপর 17। 7 এর পরে কি কোনো সংখ্যা আছে, নাই। 7 কার কাছে যাবে, 7 এই যে 0 কাছে যাবে, এই যে 0 আগে ছিল 1, এখন কি হবে 2। দেখো সেম কাজটা আমরা করব 21 22। এটা মাথায় রাখার জন্য, যদি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি 7 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে আমরা লিখবো 20, এমসিকিউ তো 20 আসবে, কারণ 17 এর পরে কি 20। পরবর্তী মানে হচ্ছে এক বেশি, মানে এক যোগ, বুঝতে পারছো। আর পূর্ববর্তী কি, পূর্ববর্তী হচ্ছে এক বিয়োগ। তোমার এমসিকিউ তে বলে যদি 20 এর অক্টাল সংখ্যা 20 এর পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে কি বলবো 17। এইটা মাথায় থাকলে আমার হচ্ছে এমসিকিউটা আমরা পারবো, এই হচ্ছে বিষয়। সিমিলার ভাবে দেখো 21 এর পরে কি 22 23 24 25 26 এবং হচ্ছে 27। 27 এর পরের সংখ্যা কি, 27 কার কাছে, 7 এর পরে সংখ্যা আছে, নাই। কার কাছে যাবে, এই 0 এর কাছে যাবে, 0 আগে ছিল 2, এখন কত হবে 3। এইভাবে হচ্ছে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি লিখতে পারি, একটা তুমি যত খুশি তত লিখতে পারো। তারপর দেখো এভাবে করতে করতে আসলো আসলো ধরো আস্তে আস্তে ধরো 7 7 আসছে, এর পরবর্তী সংখ্যা কত বলো দেখি, 7 7 আসছে। 7 7 এর পরের সংখ্যা কি হবে বলো দেখি তোমরা, দেখো 7 এর পরে কোন সংখ্যা আছে, নাই। নাই সংখ্যা থাকলে কি হবে, 0। এক ঘুরছে, একবার এক গেছে ঘুরছে, এখন দেখো এখানে কি আছে 7, এক ঘুরছে তাহলে এক বাড়বে, তাহলে বাম দিকে যদি এক যোগ করো তাহলে কি এইটাও কি একবার ঘুরবে, একবার ঘুরলে কি হবে 0। তারপর কি হবে, সেটা হচ্ছে এক আছে হাতে, বাম দিকে কোনো সংখ্যা নাই, এখানে কি বলবে 1। প্রশ্ন আসে 77 এর পরবর্তী সংখ্যা কত অক্টালে, তাহলে অ্যান্সার কি হবে 100। কথা যদি বুঝো তাহলে কিন্তু এগুলো তুমি পারবা। এইভাবে তোমার হচ্ছে এখানে অক্টাল গেল। সিমিলার ভাবে এখন হচ্ছে হেক্সাডেসিমাল, আমি একটু মুছে দিই, এটা বোঝার বিষয়, সবগুলা শীটে দিয়ে আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমালে 1 থেকে 30 পর্যন্ত কিভাবে লিখবা, হেক্সাডেসিমালটা খেয়াল করো ভালো করে। 0 1 2 3 4 5 6 7 8 9। 9 আসলো, তারপর কি আসবে, তারপরে আসবে এই 80 হবে না, 100 হবে। আচ্ছা দেখো 9, তারপর কি হবে, 9 এর পরে 10, 10 মানে কি এ, তারপর কি হবে 11 মানে বি, 12 মানে কি সি, 13 13 মানে কি বলতো কি ডি, তারপর কি আছে 14 14 মানে কি ই, তারপর কি আছে 15 15 মানে কি এফ। এফ এর পরে কি কোনো সংখ্যা আছে বলো, এফ এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে এফ এর পরে যেহেতু আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে এফটা কার কাছে যাবে, এফটা হচ্ছে 0 কাছে যাবে, তাহলে 0 হবে, একবার ঘুরছে, এর জন্য কি হবে 10। তাহলে অনেক সময় তোমার এমসিকিউ প্রশ্ন আসবে এফ এর পরবর্তী সংখ্যা কত, বা এফ প্লাস 1 এর কত, তাহলে 1। পরবর্তী সংখ্যা মানে এক যোগ, পরবর্তী সংখ্যা মানে কি এক যোগ। তোমাকে যদি বলে এফ এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কি বলবা 10। যদি বলে তোমার 10 হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে 10 এর পূর্ববর্তী সংখ্যা কত, তাহলে কি বলবা, তাহলে এফ দেখো 10 এর পূর্ববর্তী সংখ্যা কত এফ, এবং এফ এর পরবর্তী সংখ্যা কত 10। এভাবে এমসিকিউটা মনে রাখার জন্য শর্টকাট টেকনিকে তোমরা এটা শিখবা। তারপর দেখো 11, তারপর কি হবে 12, তারপর 13, তারপর 14 15 16 17 18
19। তারপর দেখো 19 এর পরে কি হবে, 9 এর পরে তো সংখ্যা কি আছে, এ, 1a, 1b, 1c, 1d, 1e, 1f। 1f এর পরে কি আছে দেখো, f এর পরে কোন সংখ্যা আছে, নাই, তাহলে কি হবে 0। এবং এই এফটা কার কাছে গেছে, এই যে 0 এর কাছে গেছে, দেখো 0 এর কাছে একবার মুভ করলে কি হয় 1, 1 এর পরিবর্তে এখন কি হবে 2। এইভাবে করে তুমি পর্যায়ক্রমে যত খুশি তত লিখতে পারবা। এবং এখান থেকে তোমাদের প্রশ্ন হবে যে 1f এর পরবর্তী সংখ্যা কত, তাহলে কি হবে 20। 20 এর পূর্ববর্তী সংখ্যা কত হেক্সাডেসিমেলে, তাহলে 1f। প্রশ্ন আসে যে 1 এর পরবর্তী সংখ্যা কত, 1b। 1b এর পূর্ববর্তী সংখ্যা কত, 1a। বুঝতে পারতেছো না, এরকম মানে এক বিয়োগ এক আগে পরে এরকম করে কোশ্চেন তোমাদের এমসিকিউ তে আসে। আমরা যখন তৃতীয় অধ্যায়ের এই এমসিকিউ গুলো দেখাবো, দেখবো যে এমসিকিউ তে হুবহু কমন চলে আসছে। এখন আসো লাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যেটা তোমাদের লাগবে, যে কোনো ডিসিমাল থেকে, যে কোনো ডিসিমাল, যে কোনো সংখ্যা থেকে বা দশমিক সংখ্যা থেকে বাইনারি, বাইনারি যারা ক্লাসটা দেখতেছো সবাই আবার ক্লাসটা ট্রেনিং একটু দেখবা, দেখলে কি মাথায় থাকবে। হ্যাঁ, এখানে অনেক কিছু হয়তো বা দেখতেছো, মনে হইতেছে বুঝতেছি, পরে ভুলে যাবা, তাহলে এই ক্লাসটা আবার একটু দেখবা। ক্লাসটা তোমাদের ইউটিউবে আমরা দিয়ে দিব, এই ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিবা, সাব্বির আইসিটি একাডেমি ইউটিউব চ্যানেলের নাম, সেখান থেকে দেখে নিবা। দেখো ডিসিমাল থেকে বাইনারি, তো ডিসিমাল থেকে বাইনারি আমি জাস্ট কয়েকটা দেখাই দিই, তোমরা সবই পারবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 0। এই যে যে ডিসিমাল সংখ্যা, এগুলোর বাইনারি কিভাবে বের করবা, শর্টকাট টেকনিক। কোনো মুখস্থ করা যাবে না, মান মুখস্থ করা যাবে না, মান মুখস্থ করলে এগুলো মনে থাকবে না। হ্যাঁ, অনেকে মুখস্থ তোমরা করো বা হচ্ছে অনেকে করায়, তো আমি আসলে এটা সাপোর্ট করি না, যে মান মুখস্থ করার কিছু নেই। দেখো ডিসিমেল থেকে বাইনারির সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোডের ডিসিমেল। এটা সূত্র হচ্ছে এরকম: 1, 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 ডাবল 8, 8 এর ডাবল 16, 16 ডাবল 32, 32 ডাবল 64। এইভাবে তুমি এই সূত্রটা লিখবা, ফর্মুলা, এটা একটা ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে চিন্তা করো, এটা একটা ফর্মুলা, চিন্তা করো এই ফর্মুলার মাধ্যমে কি করা যায়, বাইনারি মান বের করা যায়। সহজ কথা কি বের করা যায়, বাইনারি। তাহলে দেখো কিভাবে বাইনারি মানটা বের করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে 1, 1 এর ডাবল হচ্ছে 2, এই দুইটা ঘর নিয়ে চিন্তা করি, এইগুলো নিয়ে বাইনারি মান বের করা যায়। কিভাবে বের করা যায়, 0, 0 এর জন্য বাইনারি মান কি হবে, 0 এর জন্য যে ঘরগুলা, দেখো কোনো ঘর ধরা লাগতেছে না, এর জন্য 0, 0 দেবো, আমি 0, 0 ধরলাম। 0 মানে হচ্ছে অফ বোঝায়, অর্থাৎ ঘরগুলোকে ধরবো না, এটা দুইটা ঘরের মতো চিন্তা করো, এটা একটা ঘর, এই ঘরগুলো আমার 0 মানে অফ অবস্থায় আছে। তাহলে যেখানে ডিসিমেলে 0, এর বাইনারি দুটো কি হবে, 0 হবে, অফ অবস্থায় থাকবে। তারপর খেয়াল করো এখানে আছে 1, তাহলে এখানে 1 থাকলে কোন ঘরে 1 আছে দেখো তো, এই ঘরে, তাহলে 1 এর ঘরে 1 দিবা, বাকি ঘরগুলা দিবা 0। তাহলে 1 এর বাইনারি কি হবে, 0, 1। ভালো করে খেয়াল করো, পারবে না। তারপরে দেখো 2, 2 এর বাইনারি কি হবে, এখানে 2 কোথায় আছে দেখো তো, 2 আছে এই ঘরে, এগুলা চিন্তা করে না, এগুলা তো শেষ, তাই না। 2 এর ঘরে 1 দিবা, আর যা আছে সব 0 দিবা। তাহলে 2 এর বাইনারি কি হবে, এই যে যে মানটা আসতেছে এটাই বাইনারি, 1, 0 হচ্ছে 2 এর বাইনারি। তারপরে বানাবা 3, 3 বানাবা, দেখো তো 3 কি কোথাও আছে, 1 এবং 2 এর এখানে কি কোথাও 3 আছে, 3 নাই। তারপরে দেখো 3 যদি না থাকে, কিন্তু দুইটা সংখ্যা যোগ করে যদি 3 হয়, তাহলে এই দুইটা সংখ্যা ধরবা, দেখো 2 আর 1 যোগ করলে হয় 3, দুইটা সংখ্যাই ধরছি আমি, এর জন্য দুইটা নিচেই 1, 1 দিলাম। তাহলে 3 এর বাইনারি কি হবে, 1, 1। তারপরে দেখো কি আছে আমাদের 4, দেখো এখানে 4 ও নাই, দুটো যোগ করলে 4 হইতেছে না, তাহলে কি করবে, একটা ঘর বাড়াবা, 1 এর ডাবল 2, 2 ডাবল হচ্ছে 4। এখন এগুলা 4 এর বাইনারিটা তুমি বের করো, 4, 4 এর বাইনারির জন্য 4 এর নিচে 1 দিবা, বাকি ঘরগুলা দিবা 0। এখানে 1 মানে হচ্ছে অন বোঝানো হইতেছে, 1 মানে কি অন, তার মানে ঘরটা ধরতেছো। 0 মানে হচ্ছে অফ, তার মানে কি 0 মানে হচ্ছে অফ, তার মানে হচ্ছে এই ঘরটা তুমি ধরবা না। যেমন 4 এর নিচে 1 দিছো, 1টা 4টাকে ধরতেছো, বাকি ঘরগুলোরে ধরতেছো না। দেখো তাহলে তোমার বাইনারি মানটা কি আসছে 4 এর, 1, 0, 0। 5, 5 বানাবা, তাহলে কি কি ঘর যোগ করলে 5 হয় বলো দেখি, 4 এবং 1 যোগ করলে হয় 5, বাকি ঘরগুলো কি দিবা 0। এই দুইটা ঘর ধরছি, এর জন্য দুইটা নিচে 1 দিছি, বাকি ঘরগুলো 0, তাহলে কি হবে 1, 0, 1। তারপর দেখো 6, 6 বানাবা কিভাবে, দেখো কি কি ঘর যোগ করলে 6 হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়, তাহলে দুইটা নিচে 1, বাকি ঘরগুলো 0, 1, 1, 0।
তারপরে বানাবো 7। দেখো তো সবগুলা ঘর যোগ করলে 7 হয়, 4 এর 2 যোগ করলে 6, 6 এর 1 যোগ করলে 7। যেহেতু সবগুলা ঘরকে আমি কাউন্ট করতেছি, সবগুলা নিচে হবে কি 1। এখন বানাবো আমরা কি 7 এর বাইনারি 3টা 1, 8 বানাবো 8। তাহলে 8 কি এখানে আছে? দেখো সবগুলো ঘর যোগ করলে 7 হয়, 8 নাই। তাহলে 1, 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। এখন দেখো তো 8 এর নিচে 1 দিলা, বাকি ঘরগুলা দিলা 0। তাহলে হচ্ছে এটা 8 এর বাইনারি মান 1 0 0 0। তারপরে বানাবো 9। দেখো তো কি কি ঘর যোগ করলে 9 হয়? এখানে কি 9 আছে? নাই। তাহলে কোন দুইটা ঘর যোগ করলে 9 হয়? দেখো 8 এবং 1, এই দুইটা ঘর যোগ করলে কি হয়? 9 হয়। তাহলে 1 0 0 1, এটা হচ্ছে 9 এর বাইনারি মান। 10, দেখো তো কোন কোন ঘর যোগ করলে 10 হয়? 8 এবং 2, এটা 2 যোগ করলে 10 হয়। দেখো কি হবে এখানে 1 0 1 0। এই ক্লাসটা মূলত হচ্ছে শিখার জন্য এবং হচ্ছে বেসিক বিষয়টা জানার জন্য, কোনো মুখস্থ বা কোনো ধরনের প্যারা নাই। ভালো করে দেখো, এইভাবে তুমি যদি যতগুলা চাও 10, তাই না? তুমি যতগুলা চাও এখানে কিন্তু বাইনারি মান বের করতে পারো। 11 12 13 14 15 16, যতগুলা চাও সবগুলা বাইনারি মান বের করতে পারবা। আমি এই কয়েকটা দেখাই দিই। দেখো সূত্র কি 1 2 4 8। 11 বানাবো, তাহলে 8 আর 2 10 আর 11, বাকি ঘরগুলা 0। তাহলে 1 0 1 1, 11 বাইনারি মান। 12 বানাবা, 8 8 4 12, বাকি ঘরগুলা 0। তাহলে 1 1 0 0। 13 বানাবা, দেখো 8 8 4 12 আর এক কত 13। তাহলে কি হবে 1 1 0 1, 13 এর বাইরে। 14 বানাবো, দেখো 8 4 12 আর 2 কত 14, বাকি ঘরগুলা 0, 1 1 0। 15 বানাবো, দেখো সবগুলা ঘর যোগ করলে 15 হয়। 8 8 4 12 12 14 14 এক 15, সবগুলা ঘরের নিচে 1 দিবা। 16 বানাবা, 16 বানালে কি এখানে কি 16 হয়? হয় না। যখনই 16 হচ্ছে না, তুমি 8 এর ডাবল করো। 8 এর ডাবল কত? 16। তাহলে 16 এর নিচে 1 দাও, বাকি ঘরগুলা দাও 0। এইভাবে তুমি কিন্তু বাকি সকল মান বের করতে পারবা। শুধুমাত্র 16 না, তুমি যদি 16,000 পর্যন্ত বাইনারি মান বের করতে চাও, এই সূত্রগুলা ব্যবহার করে বের করতে পারবা। এখন তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আজকের ক্লাসটা বেশ লম্বা ছিল, অনেক বড় ক্লাস ছিল, 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আমার জায়গা থেকে আমি 100% পরিশ্রম করব। এবং এইটা যেহেতু একটা বেসিক ক্লাস ছিল, আমি সবগুলো টপিক একটু টাচ করার ট্রাই করছি, কারণ তোমরা সবাই কিন্তু বেসিক জানো। তারপরও আমি তোমাদের এইখানে ট্রাই করলাম, কারণ হচ্ছে আগামী ক্লাস থেকে হচ্ছে আগামীকালকে থেকে হচ্ছে আমরা ম্যাথ করাবো, সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো, সেখানে 100% কমন টপিক থাকবে এবং এইগুলোয় পরীক্ষা আসবে। আমার জায়গা থেকে আমি 100% ইফোর্ট দিব। আমি বলছি কোর্স কিন্তু ফি 100 টাকা, কিন্তু আমার পরিশ্রম হবে 10,000 টাকা সমমূল্যে। আমি সবগুলো কন্টেন্ট তোমাদের এই যে ক্লাসটা শেষ হয়ে গেল, ক্লাসের তোমার হচ্ছে পিডিএফটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, যারা পেইড ব্যাচের। তোমরা গ্রুপ থেকে সেই পিডিএফটা দেখবা। এই ক্লাসের ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব, সেখান থেকে তুমি এটা দেখবা। এই অংশটুকুর মধ্যে ক খ এবং এমসিকিউ থাকবে। 100% 2025 সালে দেখবা যে এইখান থেকেই তোমাদের এমসিকিউ এবং ক খ অনেক কিছু কমন করতেছে। যেগুলো বাকি আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাই দিব। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা কোর্সে এখনো ভর্তি হতে যাচ্ছ, মাত্র 100 টাকা বিকাশে এই নাম্বারে 0178124436 এই নাম্বারে বিকাশে পেমেন্ট করে আমাকে একটা মেসেজ দিও গ্রুপে, তোমাকে আমি আমাদের যে পেইড বেসিক গ্রুপ আছে সেখানে অ্যাড করে নেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টা 15 মিনিটে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।